আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায়ে রসায়নের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের চতুর্থ অধ্যায়ের অলরেডি 2টা ক্লাস আপলোড দেওয়া হয়েছে। আজকে আমরা তৃতীয় ক্লাসে কথা বলতেছি। আজকে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটা হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। সাধারণত তোমাদের কেমিস্ট্রি বইয়ের মধ্যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ একটা ধর্ম দেওয়া আছে, আয়নীকরণ শক্তি এটা একটা ধর্ম দেওয়া আছে, ইলেকট্রন শক্তির তড়িৎ ঋণাত্মকতা, এই 4টা ধর্ম দেওয়া আছে। আরেকটা ধর্ম দেওয়া আছে ধাতব অধাতব ধর্ম। আসলে ওইটা সুজা, ওইটা আমি নিয়ে আজকে এনে আলোচনা করতেছি না, ওইটা তোমরা মেইন বই পড়লেই ভালো করে পারবা। স্যার দেখেন, আজকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্মের প্রথম যে ধর্মটা আছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, সেটা আমরা কথা বলতেছি। তোমরা তোমাদের এই রসায়নের চতুর্থ অধ্যায়ে সৃজনশীল গুলো যদি ফলো করো দেখবা সাধারণত 3 নাম্বার এবং 4 নাম্বার গ এবং ঘতে এই প্রশ্নটা একাধিকবার প্রশ্নে আসছে। কয়েকটা মৌল দেওয়া আছে, এরপরে আপনাকে প্রশ্ন করা হয়েছে উক্ত মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম নির্ণয় করো বা পারমাণবিক ব্যাসার্ধের ক্রম নির্ণয় করো। আজকে আমার সাথে কিছুক্ষণ থাকো। আজকে আমি তোমাদেরকে এই 4টা ক্রম কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দিতেছি। দেখেন, প্রথম যেটা হলো পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। এখানে আমাদের প্রথমে যেটা বুঝতে হইব, আমাদের যে পর্যায় সারণীটা আছে, পর্যায় সারণীর মধ্যে আমার গ্রুপ আছে হলো 18টা। আমি আমার এই চতুর্থ অধ্যায় ক্লাসের প্রথম লেকচারের মধ্যে তোমাদেরকে খুব সুন্দর করে বলে দিয়েছিলাম পর্যায় সারণী একে আমাদের গ্রুপ কয়টা আছে স্যার? 18টা। আর পর্যায় কয়টা আছে স্যার? পর্যায় আছে হলো আমার 7টা। যেমন উপর থেকে নিচ পর্যন্ত যে এইভাবে, এইগুলো হলো আমার গ্রুপ। এরকম করে আমার গ্রুপ কয়টা আছে স্যার? 18টা। 1 2 3 এভাবে আমার কয়টা গ্রুপ আছে স্যার? 18টা গ্রুপ আছে। কথা কি বুঝতে পারছেন? উপর থেকে নিচ পর্যন্ত এগুলো হলো আমার গ্রুপ, আর এইগুলো হলো আমার পর্যায়। এরকম করে এগুলো হলো আমার পর্যায়। কথা বুঝাইতে পারছি? 1 2 এরকম করে পর্যায় আছে হলো আমার 7টা। পর্যায় সারণীতে গ্রুপ আছে 18টা, পর্যায় আছে 7টা। এখানে আমি পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্রম নির্ণয় করার জন্য প্রথমে যে কথাটা বলবো, একই গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, একই গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক আকার তত বৃদ্ধি পায়। তার মানে আমার প্রথম কথাটা হলো একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়। প্রথমটা হলো একই গ্রুপের উপর থেকে নিচের দিকে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি বৃদ্ধি পায় স্যার? আকার বৃদ্ধি পায়। এই কথাটা আমরা মনে রাখবো, আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আপনি যখন একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে যেতে থাকবেন, ধরেন কথার কথা আমি যদি গ্রুপ 1 এর কথা চিন্তা করি, ধরেন আমার গ্রুপ 1 এ মৌল কটা ছিল আমার? হাইলিনাকে, রুবি, সাজাবে, ফ্রান্সেনি। স্যার গ্রুপ 1 এ আমার পরমাণু আছে হলো 7টা। কয়টা পরমাণু আছে? 7টা মৌল আছে স্যার। কথা কি বুঝাতে পারছি? আপনি যদি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যেতে থাকেন, এগুলোর আকার আস্তে আস্তে কি পাবে? বৃদ্ধি পাবে। স্যার হাইড্রোজেনের আকারের থেকে লিথিয়ামের আকার বড়, লিথিয়ামের আকার থেকে সোডিয়ামের আকার বড়, সোডিয়াম থেকে পটাশিয়ামের বড়। এই গ্রুপের মধ্যে সবার বড় হলো ফ্রান্সিয়াম। এই গ্রুপের মধ্যে সবার বড় কি স্যার? ফ্রান্সিয়াম। কথা কি বুঝতে পারছি? একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাবেন, উপর থেকে নিচের দিকে যাবেন, মৌলগুলোর আকার আস্তে আস্তে বাড়তে থাকবে। স্যার কেন বাড়বে? একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়। কারণ কি জানেন? কারণ একই গ্রুপের যত উপর থেকে আপনি নিচের দিকে যাবেন তাদের কক্ষপথ বৃদ্ধি পায়। মৌলসমূহের কি বৃদ্ধি পায় স্যার? কক্ষপথ বৃদ্ধি পায়। এই কথাটা খুব ভালো করে মনে রাখেন। আমি আপনাকে বললাম একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাবেন আকার বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পাওয়ার কারণে হলো উপর থেকে নিচের দিকে গেলে মৌলসমূহের কি বৃদ্ধি পায় স্যার? কক্ষপথ বৃদ্ধি পায়। এর কক্ষপথ যেই কটা আছে তার থেকে তার কক্ষপথ বেশি, তার থেকে তার কক্ষপথ বেশি, তার থেকে তার কক্ষপথ বেশি। কথা বুঝতে পারছেন? এই গ্রুপ 1 এর মৌলগুলোর মধ্যে সবচাইতে কক্ষপথ বেশি হলো ফ্রান্সিয়ামের। তার মানে গ্রুপ 1 এর মধ্যে সবচাইতে বড় মৌল হলো এই ফ্রান্সিয়াম। কথা বুঝাইতে পারছি? একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তার কক্ষপথ বৃদ্ধি পাবে। তার প্রধান কারণ হলো মৌলসমূহের কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। কক্ষপথ যত বৃদ্ধি পাবে আকার তত বেশি হবে। আপনি একটা কথা সারা জীবন মনে রাখবেন, কোন মৌলের যেই মৌলের কক্ষপথ সবচেয়ে বেশি তার আকারও সবচেয়ে বড়। কথা বুঝাইতে পারছি স্যার? ওকে। এখন দেখেন তার দ্বিতীয় রুলসটা যেটা বলছে স্যার, প্রথম এখানে আসলে গ্রুপ ভেদেও করা যায়, আবার পর্যায় ভেদেও আপনাকে জানা থাকতে হবে। আপনাকে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার আস্তে আস্তে কি পাবে স্যার? বৃদ্ধি পাবে।
এখন দেখেন স্যার, এটা যে বৃদ্ধি পাবে আমি আপনাদেরকে একটা প্রমাণ দিয়ে দেখাই দিই। স্যার গ্রুপ একের কয়েকটা মৌল আমি লিখলাম স্যার। প্রথমটা ধরুন আমার হাইড্রোজেন, না আমি আসলে তিনটাই লিখলাম স্যার। কথা কি বুঝছেন? হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত স্যার? 1। লিথিয়ামের কত স্যার? 3। সোডিয়ামের কত স্যার? 11। কথা কি বুঝছেন? হাইড্রোজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হলো আমার একটা। আমি যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, প্রথম শক্তি স্তরে আমার দুইটা এবং তারপরের শক্তি স্তরে হলো একটা। এখন আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, দেখেন স্যার, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন দুইটা, পরের শক্তি স্তরে ইলেকট্রন আটটা এবং তারপরে শক্তি স্তরে ইলেকট্রন হলো একটা। কথা বুঝছেন? আমি কিন্তু এখানে গ্রুপ একের কয়েকটা মৌলের নাম লিখছি। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন, হাইড্রোজেন ছিল সবার উপরের মৌল। হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করে দেখলাম তার কক্ষপথ হলো একটা। লিথিয়ামের করলাম, দেখলাম তার দুইটা। সোডিয়ামের দেখলাম তার কটা হলো স্যার? তিনটা। তার মানে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যদি আপনি যেতে থাকেন, আস্তে আস্তে তার কক্ষপথ বাড়তে থাকে। কক্ষপথ যত বাড়ে আকার তত বাড়ে বা ব্যাসার্ধ তত বৃদ্ধি পায়। এখন আপনি যদি এই তিনটা মৌলের আকারের ক্রম লিখতে চান, আপনি যদি এই তিনটা মৌলের আকারের যদি ক্রম লিখেন, দেখেন এই তিনটা মৌলের যদি আকারের ক্রমটা আপনি লিখতে চান, এদের মধ্যে সবার বড় কে স্যার? সোডিয়াম। আপনি লিখতে পারেন যে সোডিয়াম সবার বড়। সোডিয়ামের পরে কে স্যার? লিথিয়াম স্যার। লিথিয়াম। এরপরে কে স্যার? হাইড্রোজেন। কথা কি বুঝাইতে পারছি? এই হলো আসলে এই তিনটা মৌলের আকারের ক্রমটা, এইভাবে আপনাকে বের করতে হয়। আপনাকে এই কথাটা ভালো করে জানা থাকতে হবে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তার কি বৃদ্ধি পায় স্যার? আকার বৃদ্ধি পায়। কথা কি ক্লিয়ার? ওকে। এখন দেখেন, আরেকটা নিয়ম আপনাকে জানা থাকতে হবে, সেটা হলো আপনার যদি একই পর্যায়ের যদি আপনি বাম দিক থেকে ডান দিকে যান, হ্যাঁ, পর্যায় সারণীর এই দিকের প্রথম মৌলটা হলো স্যার আপনার বাম দিকের মৌল। কথা কি বলছেন? একই পর্যায়ে যদি আপনি বাম দিক থেকে যদি ডান দিকে যেতে থাকেন, একই পর্যায়ের যদি আপনি বাম দিক থেকে ডান দিকে যেতে থাকেন, তাহলে তার আকার হ্রাস পায়। একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যেতে থাকলে আকার কি পায় স্যার? হ্রাস পায় বা কমে যায়। দেখেন, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার বা ব্যাসার্ধ কি পায় স্যার? হ্রাস পায় বা কমে যায়। এতটুকু জিনিস কি বুঝাইতে পারছি? একই পর্যায়ে যদি আপনি বাম দিক থেকে যদি ডান দিকে যেতে থাকেন, তার আকার কি পাইবো স্যার? হ্রাস পাবো। কেন হ্রাস পাবো জানেন? যদি আপনি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যান, আপনি একটা কথা মনে রাখবেন, পর্যায় ভেদে সবগুলার কক্ষপথ সংখ্যা স্যার একই হয়। গ্রুপ পর্যায় একে যতগুলো মৌল আছে সবার কক্ষপথ একটা। পর্যায় দুইয়ে যতগুলো মৌল আছে সবার কক্ষপথ হলো দুইটা। পর্যায় তিনে যত মৌল আছে সবার কক্ষপথ হলো তিনটা। পর্যায় চারে যত মৌল আছে সবার কক্ষপথ হলো চারটা। পর্যায় ছয়ে যতগুলো মৌল আছে সবার কক্ষপথ হলো চারটা। যদি আপনি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যেতে থাকেন, তাহলে মৌলসমূহের কক্ষপথ গুলো সমান থাকবে। মৌলসমূহ গুলোর কি থাকবে স্যার? কক্ষপথ গুলো সমান থাকবে। কিন্তু সর্বশেষ শক্তি স্তরে আস্তে আস্তে ইলেকট্রন সংখ্যা স্যার বাড়তে থাকবে। ইলেকট্রন সংখ্যা যত বাড়বে, ইলেকট্রন সংখ্যা যত বাড়বে, কথা খুব ভালো করে বুঝেন, আপনি যদি একই পর্যায়ের মৌলগুলোর বাম দিক থেকে ডান দিকে যেতে থাকেন, তাহলে তার কি বাড়তে থাকবে স্যার? কক্ষপথ সংখ্যা সমান থাকলেও আস্তে আস্তে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে। ইলেকট্রন সংখ্যা যত বাড়বে আকার তত ছোট হবে। কক্ষপথ সংখ্যা যত বাড়বে আকার তত ছোট হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে এই জায়গায় আমি বলতে পারি কক্ষপথ সমান থাকলেও সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বৃদ্ধি পায়। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যত বৃদ্ধি পাবে আকার তত ছোট হবে। তার মানে আমি এখানে বলতে পারি যে কক্ষপথ সংখ্যা সমান থাকলেও, যে কক্ষপথ সংখ্যা সমান থাকলেও সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে দেখেন, কক্ষপথ সংখ্যা সমান থাকলেও সর্বশেষ শক্তি স্তরে কি বৃদ্ধি পায় স্যার? ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যত বাড়তে থাকবে স্যার আকার তত ছোট হবে। কথা কি বুঝাইতে পারছি? ওকে। এতটুকু জিনিস আপনি মনে রাখেন, আমি আপনাকে বুঝাচ্ছি। আমি আপনাকে প্রথম যে 1 নম্বর রুলসটা বলছিলাম, একই গ্রুপের যদি আমি উপর থেকে নিচের দিকে যাই, তার আকার আস্তে আস্তে বাড়ে, আকার আস্তে আস্তে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? আমি বলছিলাম একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তার কক্ষপথ বাড়ে, কক্ষপথ বাড়ার কারণে আকার তার বৃদ্ধি পায়। এই স্যার কক্ষপথ প্রথমটার কক্ষপথে 1 2 3 কক্ষপথ বৃদ্ধি হয়েছিল, আকার বৃদ্ধি হয়েছিল, ভালো কথা। এখন 2 নম্বর রুলসে আপনাকে যেটা বলা হইতেছে, যদি একই পর্যায়ের বাম থেকে আপনি ডান দিকে যান, স্যার এগুলো হলো পর্যায়, যদি একই পর্যায়ের আপনি বাম দিক থেকে যদি আপনি ডান দিকে যান, তাহলে আস্তে আস্তে আপনার কি বৃদ্ধি পাবে স্যার?
আচ্ছা, আপনার কক্ষপথ সংখ্যা সমান থাকবে। আপনি যদি পর্যায়ে 3-এ যদি বাম দিক থেকে ডান দিকে যেতে থাকেন, সবারই কক্ষপথ থাকবে 3টা। আপনি যদি পর্যায়ে 4-এর মৌলগুলো নেন, তাহলে বাম থেকে ডান দিয়ে গেলে সবার কক্ষপথ সংখ্যা সমান থাকবে। কিন্তু মৌলগুলোর আস্তে আস্তে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে। ইলেকট্রন সংখ্যা যত বৃদ্ধি পাবে, আকার তত ছোট হবে। এতটুকু জিনিস আপনি আগে একদম আত্মস্থ করেন, তারপরে আমি আপনাকে বুঝাই দিতেছি। কক্ষপথ সংখ্যা যদি সমান হয়, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আস্তে আস্তে বাড়বে। ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে, তাহলে তার আকার ছোট হবে। ওকে স্যার, দেখেন এখন আমি যদি আপনাকে এখানে যদি উদাহরণস্বরূপ যদি বলি, স্যার আমি যদি পর্যায়ে 3-এর কয়েকটা মৌল নেই, যেমন ধরেন পর্যায়ে 3-এর প্রথম হলো সোডিয়াম, পরেরটা হলো আপনার ম্যাগনেসিয়াম, পরেরটা হলো অ্যালুমিনিয়াম। স্যার আমি 3টা মৌল নিলাম স্যার, এগুলো পর্যায় 3-এর আমি কয়েকটা মৌল নিলাম স্যার। কথা কি বুঝাইতে পারছি? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত স্যার? 11। ম্যাগনেসিয়াম কত স্যার? 12। অ্যালুমিনিয়াম কত স্যার? 13। আচ্ছা, আমি যদি এগুলো এখন ইলেকট্রন বিন্যাসে দেখি, আসো এদিকে। ইলেকট্রন বিন্যাস যদি করি, সোডিয়ামের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হলো আমার 2টা, পরের শক্তি স্তরে ইলেকট্রন হলো 8টা, তারপরে শক্তি স্তরে ইলেকট্রন হলো 1টা। এখন আমি যদি ম্যাগনেসিয়াম করি, একইভাবে ম্যাগনেসিয়াম যদি করি, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, পরের শক্তি স্তরে ইলেকট্রন 8টা, এবং তারপরে শক্তি স্তরে ইলেকট্রন কটা স্যার? 2টা। দেখছেন? এটা একটু মুছে দিলাম। এখন আমি যদি আপনার অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, একটু তাকায় দেখেন। এই যে অ্যালুমিনিয়াম প্রথম শক্তি স্তরে 2টা, পরেরটার মধ্যে হলো 8টা, তারপরেরটার মধ্যে ইলেকট্রন হলো 1, 2, 3। এই দেখেন স্যার, এই যে স্যার আমি 3টার ইলেকট্রন বিন্যাস করলাম, এইগুলো সবগুলো কিন্তু একই পর্যায়ের মূল্য। এই সবগুলাই স্যার পর্যায় 3-এর, সবগুলাই হলো পর্যায় 3। খুব ভালো করে দেখেন স্যার, এই সবগুলো মূল্য হলো পর্যায় 3-এর মূল্য। মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম 3টা হলো পর্যায় 3-এর মূল্য। কথা বুঝাইতে পারছি স্যার? ওকে, এখন আপনি তাকে খুব ভালো করে দেখেন। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলেন, সর্বশেষ শক্তি স্তর প্রত্যেকটির কক্ষপথ সমান। আপনি কই না দেখেন, এর কক্ষপথ কটা? 1, 2, 3। এর কক্ষপথ হলো 3টা। এর কটা? 1, 2, 3। এর কক্ষপথ 3টা। এর কটা? 1, 2, 3। এর কক্ষপথ হলো 3টা। সবগুলোর কক্ষপথ সমান। আমি আপনাকে বলছিলাম না, একই পর্যায়ে যদি আপনি বাম দিক থেকে ডান দিকে যেতে থাকেন, সবগুলোর কক্ষপথ সংখ্যা সমান থাকবে, কিন্তু আস্তে আস্তে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে। স্যার দেখেন, এর ইলেকট্রন হলো 1টা, এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 2টা, এর সর্বশেষ শক্তি স্তরে হলো ইলেকট্রন 3টা। কথা কি বুঝছেন? সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যত বেশি থাকবে, তার কেন্দ্রমুখী আকর্ষণ বল তত বেশি থাকবে। স্যার প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে আছে হলো আপনার ধনাত্মক, মানে প্রোটন, বাহিরে আছে ইলেকট্রন। বাহিরে থাকে ইলেকট্রনটাকে এই প্রোটনটা তার নিজের দিকে টানতেছে। কথা কি বুঝছেন? তাইলে যার সর্বশেষ শক্তি স্তরে 1টা, এর কি কেন্দ্র বেশি আকর্ষণ করবে না যার সর্বশেষ শক্তি স্তরে 2টা, তাকে কেন্দ্র বেশি আকর্ষণ করবে? অবশ্যই যার 2টা তারা বেশি আকর্ষণ করবে। এখন যার সর্বশেষ শক্তি স্তরে 3টা, তারা অবশ্যই আরো বেশি আকর্ষণ করবে কেন্দ্র। কথা কি বুঝছেন? কেন্দ্রমুখী আকর্ষণ বল আস্তে আস্তে বাড়তে থাকবে। কেন্দ্রমুখী আকর্ষণ বল যত বাড়বে, তত পরমাণুর আকার ছোট হতে থাকবে। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এই জায়গায় ঘটনাটা হলো স্যার এমন, আপনি প্রথমে বলবেন একই পর্যায়ের যত বাম থেকে ডান দিকে যাবেন, যত বাম থেকে ডান দিকে যেতে থাকবেন, পরমাণু সমূহর কক্ষপথ সংখ্যা সমান থাকলেও তাদের সর্বশেষ শক্তি স্তরে আস্তে আস্তে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। ইলেকট্রন সংখ্যা যত বাড়বে, কেন্দ্রের সাথে আকর্ষণ বল তত বাড়তে থাকবে। আমি আপনাকে স্যার, আমরা জানি স্যার প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে কি আছে? প্রোটন আছে না স্যার? এই ধনাত্মক আধান আছে না? কেন্দ্রে থাকা এই প্রোটনে বাইরে থাকা ইলেকট্রনটাকে তার নিজের দিকে আকর্ষণ করতে থাকবে। কথা কি বুঝছেন? এখন সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হলো 1টা। এই একটা ইলেকট্রনকে এই প্রোটনে যত বলে আকর্ষণ করবে, 2টাকে কি একই বলে আকর্ষণ করবে? আচ্ছা, 2টাকে আরো বেশি বলে আকর্ষণ করবে। যার সর্বশেষ শক্তি স্তরে 3টা থাকবে, তাকে আরো বেশি বলে আকর্ষণ করবে। যার সর্বশেষ শক্তি স্তরে আরো মানে 5টা থাকবে, তাকে আরো বেশি বলে আকর্ষণ করবে। কথা কি বুঝাইতে পারছি? তার মানে এই জায়গায় আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে, যার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, কেন্দ্রের সাথে তার আকর্ষণ বল তত বেশি হবে। কেন্দ্রের সাথে আকর্ষণ বল যত বেশি, তার আকার তত ছোট হবে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, তাইলে আমি যদি এদের বেলায় লিখি স্যার, এদের মধ্যে সবচেয়ে আকার ছোট কার স্যার? অ্যালুমিনিয়াম। কথা কি বুঝছেন? কারণ অ্যালুমিনিয়ামের সর্বশেষ ইলেকট্রন হলো 3টা। এখন এই পরমাণুগুলোর মধ্যে যদি আমি আকারের ক্রমটা লিখি, দেখেন তাকে আকারের ক্রম যদি লিখি, তাহলে এদের মধ্যে সবার বড় কে স্যার? সোডিয়াম। যদি কক্ষপথ সমান হয়, যদি কক্ষপথ সমান হয়, যদি তার কক্ষপথ কি হয় স্যার? সমান হয়, তাহলে আমি দেখবো সর্বশেষ শক্তি স্তরে কার ইলেকট্রন কম। যার ইলেকট্রন কম, তার আকার বড়। কথা কি বুঝছেন? তার মানে সোডিয়ামের আকার এদের মধ্যে সবার বড়। সোডিয়ামের পরে কি হবে স্যার? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পরে কি হবে স্যার? অ্যালুমিনিয়াম। এই হলো এই 3টা পরমাণুর আকারের ক্রম। কথা কি বুঝাইতে পারছি স্যার? খুব ভালো করে বুঝেন এগুলা। এগুলা আসলে
আমি আবারও বলতেছি, আমার এই ক্লাসটা ক্লাস 9-এ যারা আছো শুধু তাদের জন্য, একদম বেসিক লেভেল থেকে পড়াইতেছি। ক্লাস 9-এর যে স্টুডেন্ট আছে তারা করতে পারবা, যারা এই বছর এসএসসি পরীক্ষা দিবে, সামনে এসএসসি পরীক্ষা তোমাদের, তারাও করতে পারবেন। এমনকি যারা যারা নিউটনে আছেন তারাও করতে পারবেন স্যার। কথা কি বুঝাইতে পারছেন? আমি কিন্তু সবগুলো ভেঙ্গে ভেঙ্গে খুব সহজ ভাষায় এগুলো বলে দিচ্ছি। আপনারা আমাদের এই ক্লাসগুলা করার পরে আপনাদের মেইন বইটা পড়বেন, এমনকি প্র্যাকটিস করবেন, তারপরে দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের ক্লাসে যদি কারো কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর তোমরা কে কোন ক্লাসে পড়ছো সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদের কোনো নির্দিষ্ট ক্লাসের ভিডিও যদি চাও সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কথা কি বুঝাইতে পারছি? দেখেন, আমি আপনাকে একটু আবার রিভিউ করে দেই। আমি যখন বলছিলাম একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পাবো, কারণ তার কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাবো। ভালো কথা, এখানে আমি উদাহরণ দিয়ে দেখাইছিলাম। এখন একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাবা তার আকার আস্তে আস্তে কমতে থাকবে। কেন কমতে থাকবে? কারণ একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের কক্ষপথ সংখ্যা সমান থাকে, এটা সত্য কথা। কিন্তু এইগুলার সর্বশেষ শক্তি স্তরে আস্তে আস্তে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যত বৃদ্ধি পায়, কেন্দ্রের সাথে তার বল তত বৃদ্ধি পায়, আকর্ষণ বল তত কি পায়? বৃদ্ধি পায়। আকর্ষণ বল যত বৃদ্ধি পাবে পরমাণুর আকার তত ছোট হতে থাকবে। কথা কি বুঝছি? ওকে স্যার, দেখেন এখন তাহলে মোটামুটি আমার এটা হয়ে গেল। এখন আমি যদি আপনাদেরকে যদি বললি স্যার এগুলো একটু মুছে দিলাম আমি, আমরা এখন একটু প্র্যাকটিস করব। স্যার এখন ঘটনা হইলো, আপনারা এখন প্রশ্ন করবেন, স্যার আমাদেরকে যখন পরীক্ষায় আসে বা বিভিন্ন প্রশ্নের মধ্যে যে ঘটনাটা থাকে সেটা হলো কখনো স্যার নির্দিষ্ট একটা গ্রুপের শুধু থাকে না, বা নির্দিষ্ট একটা পর্যায়ের শুধু থাকে না। এখানে পর্যায়ে 3-এর একটা মূল্য থাকে, পর্যায়ে 5-এর একটা মূল্য থাকে, গ্রুপ 2-এর একটা মূল্য থাকে, গ্রুপ 11-এর একটা মূল্য থাকে। সবগুলো হিজিবিজি ভাবে মিলাইয়া দেওয়া দেয় স্যার। তাহলে আমি কিভাবে করবো? এইভাবে করার জন্য তুমি দুইটা প্রধান সূত্র দুইটা মনে রাখবা। দেখো, প্রধান সূত্র দুইটা মনে রাখবা। যেমন তোমাকে যদি নির্দিষ্ট কিছু মৌল যদি দেয়, তোমাকে ধরো কথার কথা নির্দিষ্ট কিছু মৌল দিল, দেওয়া হলো এদের আকারের ক্রম নির্ণয় করো। তার মানে সর্বপ্রথম এগুলো ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পরে এই দুইটা কথা তুমি মনে রাখবা। কক্ষপথ বেশি হলে আকার বড় হবে, কক্ষপথ বেশি হলে আকার বড় হবে, আকার বড় হবে। প্রথম কথা আপনি মনে রাখবেন, কক্ষপথ বেশি হলে আকার বড় হবে। তারপরে যে কথাটা আপনি মনে রাখবেন যে কক্ষপথ সমান হলে, কক্ষপথ সমান হলে যার সর্বশেষ শক্তি স্তরে, যার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কম হবে, ইলেকট্রন কম হবে, তার আকার বড় হবে, তার আকার বড় হবে। এগুলো কিন্তু আমরা একটু আগে কিন্তু এই দুইটা নিয়ম কিন্তু পড়ে আসছি। কথা কি বুঝছেন? স্যার এখানে আপনাকে যখন বেশ কিছু পরমাণু দিবে, দিয়ে যখন বলবে এই পরমাণুগুলোর তুমি আকারের ক্রম নির্ণয় করো বা ব্যাসার্ধের ক্রম নির্ণয় করো, ওই জায়গায় তুমি এই দুইটা সূত্র মনে রাখবা। সূত্র নাম্বার 1, প্রথমে তুমি ইলেকট্রন বিন্যাস করবা, করে দেখবা যেটার কক্ষপথ সবচেয়ে বেশি তার আকারও সবচেয়ে বড় হবে। যে পরমাণুর কক্ষপথ সবচেয়ে বেশি তার আকার সবচেয়ে বড়। এখন পরের যে কথাটা, স্যার এখন তুমি দেখলা 2টা বা 3টা পরমাণুর কক্ষপথ সমান হয়ে গেছে, এরকম হবে 2টা বা 3টা পরমাণুর কক্ষপথ সমান হয়ে গেছে। যদি কক্ষপথ সমান হয়ে যায় তাহলে যার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কম থাকবে, একটু আগে আমি বলে আসছি না, কক্ষপথ যদি সমান হয় একই পর্যায়ে দিলে তো কক্ষপথ সমান হয়ে যাবে। কক্ষপথ যদি সমান হয় তাহলে যার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কম থাকবে তার আকার তত বড় হবে। একদম। এখন আমরা প্র্যাকটিসে চলে যাই স্যার। দেখেন এখন আমি যদি একটা প্র্যাকটিস দিয়ে তোমাদেরকে যদি বুঝাই দিই, স্যার দেখেন আমি যে উপর থেকে প্র্যাকটিসটা লিখতেছি। আপনাকে প্রথম বেশ কয়েকটা পরমাণু দিল। প্রথম আপনাকে বললো যে পটাশিয়াম, তারপরে বললো যে আপনাকে ফসফরাস, অক্সিজেন, বেরিলিয়াম, আর কি দিল, সালফার। এদের পারমাণবিক পারমাণবিক আকারের ক্রম নির্ণয় করো। পারমাণবিক আকারের ক্রম। স্যার আমি আবারও বলতেছি, আকার বা শব্দ কিন্তু একই কথা। আপনাকে প্রশ্ন করলো এই পরমাণুগুলোর পারমাণবিক আকারের ক্রম নির্ণয় করো, তাহলে তুমি সর্বপ্রথম যে কাজটা করবা এই পরমাণুগুলার সবগুলার ইলেকট্রন বিন্যাস করবেন। প্রথমে এগুলো কি করবেন স্যার? ইলেকট্রন বিন্যাস। যেমন দেখেন প্রথমে আপনি যদি পটাশিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করা শুরু করেন স্যার ইলেকট্রন বিন্যাস কিন্তু আপনাকে পারতে হবে। ইলেকট্রন বিন্যাস আপনি না পারলে কিন্তু এই ক্লাসগুলো আপনি পারবেন না। এর জন্য ইলেকট্রন বিন্যাস যদি তোমরা কেউ না পারো, আমার এখানে ইলেকট্রন বিন্যাসের একটা ক্লাস দেওয়া আছে, শুধু ইলেকট্রন বিন্যাসের উপর ওই ক্লাসটা করে আসো।
1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s1। স্যার দেখেন তারপরে হলো আপনার ফসফরাস, ফসফরাসের হলো 15 1s2 2s2 2p6 3s2 3p3। তারপরে হলো আমার অক্সিজেন, অক্সিজেনের পরমাণুর সংখ্যা হলো 8। তারপরে হলো আমার 1s2 2s2 2p4। তারপরে হলো আমার বেরিলিয়াম, এই বেরিলিয়ামের পরমাণুর সংখ্যা তো স্যার 4, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, হ্যাঁ ও 1s2 2s2। তারপর হলো আমার সালফার, আমি যদি সালফার যদি করতে যাই তাহলে হবে 1s2 2s2 2p6 সালফার 16, সরি আমি ভুল লিখে নিয়েছি, 3s2 3p4। এই যে আমি পরমাণু নামগুলো লিখলাম, এই পরমাণু নামগুলো লেখার পরে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে এগুলোর আকারের ক্রম নির্ণয় করতে হবে। এগুলো কি করতে হবে স্যার? আকারের ক্রম। এখন আপনি আকারের ক্রম নির্ণয় করেন, লিখেন পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্রম। আচ্ছা, ক্রমটা যদি আপনি নির্ণয় করেন, আপনাকে প্রথম কথা আমি কি বলছিলাম, যে আপনাকে প্রথম কথা আমি বলছিলাম সর্বপ্রথম দেখবেন এইগুলার মধ্যে কার কক্ষপথ সবচাইতে বেশি, যার কক্ষপথ সবচেয়ে বেশি হবে তার আকারও সবচেয়ে বড় হবে। স্যার দেখি তো স্যার, স্যার কক্ষপথ কিন্তু এইগুলো, স্যার কথা কি বুঝতে পারছি? কক্ষপথ নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই স্যার, এখানে কিন্তু এগুলো কিন্তু কক্ষপথ দিচ্ছেন 1 2 2 2 3 এগুলো কক্ষপথ দিচ্ছেন 1 2 2 এগুলো হলো কক্ষপথ। কথা কি বুঝতে পারছি? তাহলে এর কক্ষপথ হলো 4টা, আরো কি কারো 4টা কক্ষপথ আছে? এর 3টা, এর 2টা না, তাহলে এর কক্ষপথ আছে 4টা, তাহলে এ হয়ে যাবে সবার বড়। এই যে আমি লিখলাম পটাশিয়াম হলো আমার সবার বড়, পটাশিয়ামের পরে কে ছোট দেখি, তারপরে কার কক্ষপথ? সব 3টা কক্ষপথ, এরও আছে 3টা, এরও আছে কক্ষপথ 3টা। কথা কি বুঝাইতে পারছি? এরও কক্ষপথ 3টা, এরও কক্ষপথ 3টা। এদের দুজনের মধ্যে কে বড় হবে? যার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কি হবে স্যার? কম হবে। কারণ আমি আপনাকে বলছিলাম প্রথমে আপনি খেয়াল করবেন যার কক্ষপথ সবার বড় এর আকার সবার বড়। স্যার পটাশিয়াম এর কক্ষপথ ছিল 4টা, আর কারো 4টা নাই, তাই পটাশিয়াম ছিল সবার বড়, আমি লিখে ফেলছি। এখন দেখবো স্যার 3টা আকার, স্যার এর আছে 3টা, তাহলে এ হয়ে যাওয়ার কথা, কিন্তু এত হবে না, আরো একজনের তো 3টা আছে, তা দুইজন তো বড় হইতে পারবে না, দুজনের মধ্যে তো একদম তুলনামূলক ভাবে বড় হবে। কে বড় হবে? কক্ষপথ যদি সমান হয় তাহলে দেখতে হবে কার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। যার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কম তার আকার বড়। কথা কি বুঝাতে পারছি? ওকে স্যার দেখেন এখন পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে? স্যার 3p3, স্যার এই যে 3p3s2 3p3 সর্বশেষ শক্তি স্তর আপনি চিনবেন কেমনে? এই সর্বোচ্চ মানটা, এটা হলো তৃতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের এস উপশক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তরের পি উপশক্তি স্তর, এই দুইটা মিলে হবে সর্বশেষ শক্তি স্তর। কথা বুঝাইতে পারছি? এই জায়গায় আপনি যে বিষয়টা মনে রাখবেন যে এই সর্বোচ্চ মানটা যত জায়গায় 3s 3p, এই যে 3 সর্বোচ্চ যত জায়গায় থাকবে এই সবটা মিলে হলো তার সর্বশেষ শক্তি স্তর। তার মানে এখানে সর্বশেষ শক্তি স্তর হলো 3s আর 3p। এটা 3s এ কয়টা? 2টা, 3p তে কয়টা? 3টা, 3টা 2টা 5টা। এর সর্বশেষ শক্তি স্তরে আছে 5টা, এর সর্বশেষ শক্তি স্তরে কয়টা? এই যে 3 3, তার মানে এই দুইটা মিলে সর্বশেষ শক্তি স্তর। এই যে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা, এটা 6টা, এর আছে 6টা। তো এদের মধ্যে যার ইলেকট্রন কম, আমি পড়ে আসছিলাম যদি কক্ষপথ সমান হয় তাহলে দেখতে হবে কার সর্বশেষ শক্তি স্তরে কম আছে, যার কম আছে তার আকার বড়। যেহেতু ফসফরাসের এর তুলনায় কম, তাহলে এই দুজনের মধ্যে ফসফরাস বড়। এই যে লিখলাম ফসফরাস, ফসফরাসের থেকে ছোট কি হবে স্যার? সালফার। এখন সালফারের ছোট কি হবে আমি দেখাই দেখি স্যার। এখন অক্সিজেনের কক্ষপথ কটা স্যার? 2টা। এখন বেরিলিয়ামের কক্ষপথ কটা স্যার? 2টা। এখন অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কটা আছে? 2s 2p, তার মানে এর সর্বশেষ শক্তি স্তরে 2টা আর 4টা 6টা, এর সর্বশেষ শক্তি স্তরে কটা আছে? 2টা। তার মানে এদের দুজনের মধ্যে বেরিলিয়াম হবে বড় আর সবার ছোট হবে তাহলে অক্সিজেন। দেখছেন এগুলো খুবই সোজা, এগুলো কোনো কঠিন না, এগুলো কোনো কঠিন ইস্যুই না। আপনি এই যে দুই সূত্র মনে রাখা এগুলো বসায় করে ফেলবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। প্রথমেই আপনি দেখবেন কক্ষপথ যার সবার বড় সে সবার বড় হবে আকার। এখন কক্ষপথ 2টা 3টা মৌলের যদি কক্ষপথ সমান হয়ে যায় দেখবেন ওইগুলো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন। কথা কক্ষপথ সংখ্যা সমান হইলে যার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কম তার আকার বড়। ওকে, এখন আমি আরেকটা একটু দেখাই দিই, দেখেন এখন যদি আরো কয়েকটা মৌল যদি আপনাকে দেয়া দেয়, যেমন আমি একটু এটা মুছে দিলাম, এটা আমি একটু মুছে দিলাম। এখন আপনাকে যদি এখানে যদি আরো কয়েকটা মৌলের কথা বলে, যেমন ধরেন আপনি যে প্রথমে বললো আপনাকে, ধরেন পটাশিয়াম বললো, প্রথমে কয়েকটা বললো পটাশিয়াম বললো, এখানে ধরেন আপনাকে নাইট্রোজেন বললো, এখানে ধরেন আপনাকে বললো যে স্ক্যান্ডিয়াম, এখানে ধরেন আপনাকে বললো ক্রোমিয়াম, তবে এইগুলোর মধ্যেই করেন স্যার।
ক্রোমিয়াম, এরপরে আপনি আরেকটা কি নেবেন স্যার, ক্যালসিয়াম নেবেন, নেন ক্যালসিয়াম। এইগুলোর মধ্যে কার আকার সবার বড় হবে? পারমাণবিকের কারটা সবার বড় হবে। এখানে সর্বপ্রথম আপনি ইলেকট্রন বিন্যাস করবেন। এই যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করা শুরু করলেন 19 দিয়ে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে আপনার 3d0, 4s1। এখন আপনি যদি নাইট্রোজেন যদি করেন, নাইট্রোজেন হলো 7, এখানে হলো আপনার 1s2, 2s2, 2p3। এরপর আপনার স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম কত স্যার? 21 SC, স্ক্যান্ডিয়াম হলো আপনার 21, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d আর 4s, এখানে হইব 4s হইব 2 আর 3d হবে 1। কথা কি বুঝাইতে পারছি স্যার? এরপরে দেখেন কি আছে স্যার, এরপরে আছে আপনার ক্রোমিয়াম। এই যে আপনি ক্রোমিয়াম করলেন, ক্রোমিয়ামের হলো আপনার 20, এটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এখানে 3d0, এখানে হবে 4s2। তারপরে আছে হলো আপনার ক্যালসিয়াম। আপনি যখন সরি আমি একটু ভুল করে ফেলছি, এটা হলো ক্যালসিয়াম, আমি ক্যালসিয়ামেরটা করে ফেলছি ক্রোমিয়াম লিখে, এই ক্যালসিয়াম। এরপরে আপনার ক্রোমিয়ামেরটা আমি নিচে করতেছি, ক্রোমিয়াম হলো আমার 24, 24, ক্রোমিয়াম কত স্যার? 24। এটা করেন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, পরটা লিখেন 3d আর 4s। আমি ক্রোমিয়াম যদি করি তাহলে এখানে 1, এখানে 5। এই যে আমি ইলেকট্রন বিন্যাসগুলো করলাম সর্বপ্রথম। এখানে আপনাকে যে কাজটা করতে হবে স্যার, ইলেকট্রন বিন্যাসগুলো খুব ভালোভাবে আপনাকে পারতে হবে স্যার। ইলেকট্রন বিন্যাসগুলো পারার পরে এরপরে আপনি এদের আকারের ক্রমটা নির্ণয় করবেন। এই যে লিখেন আকারের ক্রম, আকারের ক্রম, আকারের ক্রম যখন বের করবেন তখন আপনাকে আমি কি বলছিলাম, আপনি প্রথমে দেখবেন যার কক্ষপথ সবচেয়ে বেশি তার আকার সবচেয়ে বড়। এখন এর কক্ষপথ কটা স্যার? 4টা। এর কক্ষপথ 4টা, এরও 4টা, এরও 4টা, স্যার 3 জনের কক্ষপথ হলো 4টা। কথা খুব ভালো করে বুঝেন, কক্ষপথ যদি সমান হয় তাহলে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা দেখবো। এর সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কটা স্যার? একটা। এর সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কটা? এখানে তো 2 এটা। এর সর্বশেষ শক্তিস্তর কটা স্যার? 2টা। এরা সর্বশক্তি স্তরে 2টা, এরা সর্বশক্তি স্তরে হলো 1টা। এখন দেখায় দেখেন স্যার, স্যার এরা দুজনের তো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা মিলে গেছে, এর আর এর তো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা মিলে গেছে। এখন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা তো মিলে যাবে, এটা আমার কোনো কথা ছিল না? ছিল স্যার। খুব ভালো করে বুঝেন এই নিয়মটা। আমি আপনাকে বলছি যে আমার এখানে নিয়ম হলো প্রথমে দেখবো সবচাইতে বেশি শক্তি স্তর কার আছে, যার শক্তি স্তর সবচেয়ে বেশি তার আকার সবার বড়। এখন শক্তি স্তর 4 জনের দেখলাম সেম, এখন 4 জনের শক্তি স্তর সেম হইলো, এখন দেখতে পাচ্ছি 4 জনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাও সেম হয়ে গেছে। এটা তো হওয়ার কথা ছিল না। এই জায়গায় একটা বিষয় আমাকে মনে রাখতে হবে, যদি ডি আর এস একসাথে থাকে, শুধু অনলি ডি এর পরে যদি এস আসে, এমন ঘটনা যদি ঘটে ডি এর পরে যদি এস আসে, তাহলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা আপনাকে ডি আর এস এই দুইটা হিসাব করে কাউন্ট করতে হবে। তার মানে এর সর্বশেষ শক্তি স্তর হলো একটা, তাহলে এর সর্বশেষ শক্তি স্তরে কটা স্যার? 3টা। দেখেন তাহলে এর সর্বশেষ শক্তি স্তরে কটা হইলো স্যার? দেখেন 2টা। তাহলে এর সর্বশেষ শক্তি স্তরে কটা হইলো স্যার? 6টা। কথা বুঝছেন? খুব ভালো করে এই জিনিসটা বুঝেন। আমি আপনাকে বলছিলাম যে যার কক্ষপথ সবচাইতে বেশি হবে তার আকার বড় হবে, তারপরে দেখবেন হলো আপনি কার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি। যদি 2টা-3টা মৌলের কক্ষপথ সংখ্যা সেম হয়ে যায় তখন দেখবেন সর্বশেষ শক্তি স্তরে কার ইলেকট্রন সংখ্যা বেশি, যার ইলেকট্রন সংখ্যা বেশি তার আকার সবার বড়। কথা কি বুঝছেন? এখন আপনার ডিআরএস বিশেষ করে আপনাদের 30-এর উপরে আসবে না, যারা ক্লাস 9-10 আছেন। মানে আমি কিন্তু আবার বলতেছি এই ক্লাসটা আমার অনলি ফর এসএসসি, এই ক্লাসটা কিন্তু আমার এসএসসির জন্য। কথা কি বুঝাতে পারছি? আপনাদের এসএসসি লেভেলে যে সর্বোচ্চ আপনাদের 30-এর পরে আর আসবে না। এখন 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলো যদি আকারের ক্রম বের করতে বলে, আমি একদম ভিতরে টিক্সটা আপনাকে বলে দিচ্ছি, যদি 21 থেকে 30-এর মধ্যে আকারের ক্রম বের করতে বলে, এই জায়গায় আপনি বিশেষ করে দেখবেন ডি এর পরে এস আসবে, ডি উপশক্তি স্তরের পরে কোনটা আসে? এস আছে। তাহলে এই জায়গায় সর্বশেষ শক্তি স্তর বলতে আপনি এখানে যদিও কক্ষপথ মিলে নাই, এই যে 3-4 কক্ষপথ যদিও মিলে নাই, ডি এর পরে যদি এস আসে তাহলে ডি আর এস এই দুইটাকে একত্রে হিসাব করে আপনাকে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন বের করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন কটা? ডি আর এস যোগ করবেন, ডি এর 0 এর 1, তার মানে এর হলো একটা। তার মানে এর সর্বশেষ শক্তি স্তর কটা আছে স্যার? এর ডি আছে একটা, এর 2টা, তার মানে 3টা। এখন দেখেন আপনি সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন পেয়ে গেছেন স্যার। মানে সূত্র আমার আগেরটাই সাপোর্ট করছে, কিন্তু সর্বশেষ শক্তি স্তরটা আপনাকে এইভাবে হিসাব করে নিতে দিব। ডি এর পরে যদি এস আসে বা এস এর আগে যদি ডি আসে তাহলে ডি আর এস দুইটা ইলেকট্রন একসাথে যোগ করে আপনাকে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন বের করতে হবে। কথা কি বুঝছেন? এখন আপনি তাকায় দেখেন, এখন আপনি যদি দেখেন তাহলে এদের মধ্যে সবার বড় কি হবে স্যার? অবশ্যই পটাশিয়াম, কারণ পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন কম আছে স্যার, পটাশিয়াম।
তারপরে কি হবে স্যার? অবশ্যই ক্যালসিয়াম। এই যে আমি লিখলাম ক্যালসিয়াম। তারপরে ক্যালসিয়ামের পরে কি হবে? স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের পরে কি হবে স্যার? ক্রোমিয়াম। এখন ক্রোমিয়ামের পরে কি হবে স্যার? একটু তাকাই দিই। এখন দেখেন স্যার, এর তো স্যার কক্ষপথই কম স্যার, দুইটা কক্ষপথ, আমার সবার ছোট হয়ে যাবে কিনা নাইট্রোজেন। আর দেখছেন, এগুলা একটু ভালো করে বুঝেন, একটু ভালো করে বুঝলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা সবাইকে বুঝাইতে পারছি। এখন আমরা যেটা পড়বো সেটা হলো আয়নীকরণ শক্তি। এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আয়নীকরণ শক্তি। স্যার আয়নীকরণ শক্তি জিনিসটা কি সেটা আগে আমাকে বুঝতে হবে খুব ভালো করে। দেখেন, আয়নীকরণ শক্তি হইলো এক মোল গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। খুব ভালো করে বুঝেন, এই সংজ্ঞাটা আপনার বইয়েও দেওয়া আছে। কথা কি বুঝাইতে পারছি? সংজ্ঞাটার মধ্যে আমি কি বললাম স্যার? এক মোল গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। সংজ্ঞাটা আমি লিখলাম না, আপনার যদি প্রয়োজন হয় আমার মুখের বলার উপরে ভিত্তি করে আপনি লিখে নেন, নয়তো আপনার মেন বইয়ের সংজ্ঞাটা হুবহু এভাবে দেওয়া আছে। কথা কি বুঝাইতে পারছি? মেন বই পড়ার অভ্যাস করতে হবে সবাইকে, মেন বই পড়তে হবে। স্যার মেন বই পড়লে কি হবে স্যার? এখান থেকে তো কমন টমন পড়ে না স্যার, এইগুলো বললে কিচ্ছু হবে না, মানে কোনো লাভ নাই, বিন্দু পরিমাণ উপকার হবে না। মেন বই আপনাকে পড়তে হবে, এটা ফিক্স। এখান থেকে কি হবে, কতটুকু আসবে, এগুলো চিন্তা করা যাবে না। মেন বই সবটা ভালো করে রিডিং করতে হবে। আপনি যেই স্যারের কাছে ব্যাচে পড়েন, অনলাইনে পড়েন, যেখানে পড়েন, আপনার একটা নোট কাটা হবে না। প্রত্যেকটা অধ্যায় পড়ার সময় আপনাকে এই সাজেশনটা আমি সবসময় দিব, স্যারের দেওয়া নোট কাটারা পড়বেন, মেন বই সবটা ভালো করে রিডিং করবেন, গাইডার বা আপনার প্রশ্ন ব্যাংকের যতগুলো অতিরিক্ত এমসিকিউ আছে সবগুলো পড়বেন, যতগুলো সিকিউ আছে সবগুলো পড়বেন, যতগুলো এসকিউ আছে সবগুলো পড়বেন। এই সবগুলো প্রত্যেকটা অধ্যায়ে প্রিপারেশন নিয়ে শেষ করে তারপরে আপনি পরীক্ষা হলে যাবেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে। আর সায়েন্সের যে আপনার পড়াশোনাটা, এটা শুধুই পরীক্ষা ভালো করার জন্য পড়াশোনা বিষয় এমন না। এখানে আসলে জানার জন্য আপনাকে পড়তে হবে, মেন বই পড়ার অভ্যাস করতে হবে। তার মানে আয়নীকরণ শক্তি সংজ্ঞা আমি কি বললাম? এক মোল গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রন অপসারণ করে, মানে ত্যাগ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাকে কি বলা হয় স্যার? আয়নীকরণ শক্তি। এখন আপনি যেটা মনে রাখবেন, আরেকটু মনে রাখেন, আয়নীকরণ শক্তি একটি পর্যায় ভিত্তিক ধর্ম। আমার এই কথাগুলো আপনার মেন বইয়ে লেখা আছে, আপনি একটু আমার কথাগুলো শুনেন এবং বুঝে যান। স্যার আয়নীকরণ শক্তি একটা পর্যায় ভিত্তিক ধর্ম। আমি যদি লিখি যে আয়নীকরণ, যে আমি লিখে নিলাম, লিখে দিচ্ছি, ধরেন আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি একটি পর্যায় ভিত্তিক ধর্ম। পর্যায় ভিত্তিক, আয়নীকরণ শক্তি একটি পর্যায় ভিত্তিক ধর্ম। যেই মৌলের যেই মৌলের পারমাণবিক ব্যাসার্ধের মান বেশি, যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধের মান বেশি সেই মৌলের আয়নীকরণ শক্তির মান কম। সেই মৌলের আয়নীকরণ শক্তির মান কম। যে মৌলের ব্যাসার্ধের মান বেশি সে মৌলের আয়নীকরণ শক্তির মান কম, এবং যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধের মান বেশি, যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধের মান কম, তার আয়নীকরণ শক্তির মান বেশি, তার আয়নীকরণ শক্তির মান বেশি, শক্তির মান বেশি। অর্থাৎ আমি চাইলে একটা কথা লিখতে পারি, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ শক্তি একে অপরের বিপরীত বা ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, এই কথাটা আপনি একটু বুঝেন ভালো করে। স্যার আয়নীকরণ শক্তি বের করতে গেলে এই কথাটা যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনার সবটা ক্লিয়ার হয়ে যাবে, আমি আশা করি। কথা কি বুঝতে পারছেন? স্যার প্রথমে তো আপনি আয়নীকরণ শক্তি সংজ্ঞাটা আমি আপনাকে বললাম, মানে এক মোল গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রন অপসারণ করে। স্যার সহজ যদি আমি বলি, যেমন ধরেন সোডিয়াম একটা পরমাণু, সোডিয়াম একটা ইলেকট্রন অপসারণ করে এই যে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হইলো। কথা খুব ভালো করে বুঝেন, এক মোল গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রন, কথা কি বুঝতে পারছেন? এক মোল ইলেকট্রন অপসারণ করে যে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হইলো, এই পরিণত হওয়ার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন
কিসের প্রয়োজন স্যার? যে পরিমাণ শক্তির প্রয়োজন। কথা কি বুঝছেন? যেই পরিমাণ শক্তির প্রয়োজন সেই শক্তিটাই হলো আয়নীকরণ শক্তি। এটা ইংলিশ হলো আয়োনাইজেশন এনার্জি। কথা কি বুঝতে পারছেন? আয়নীকরণ শক্তির ইংলিশ হলো আয়োনাইজেশন এনার্জি। এই জিনিসটা খুব ভালো করে বোঝেন। এক মোল গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রন অপসারণ করে, এক মোল গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রন ত্যাগ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হইতে যে পরিমাণ শক্তি তার প্রয়োজন হবে সেটাকে আমি বলবো আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। কথা কি বুঝাইতে পারছি? এখন আয়নীকরণ শক্তি একটা পর্যায় ভিত্তিক ধর্ম, মনে রাখবেন। আয়নীকরণ শক্তি একটা পর্যায় ভিত্তিক ধর্ম। কেমন ধর্ম স্যার? আয়নীকরণ শক্তি একটি পর্যায় ভিত্তিক ধর্ম। যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধের মান বেশি সে মৌলের আয়নীকরণ শক্তির মান কম। আপনি খুব ভালো করে মনে রাখবেন। আমি তো ব্যাসার্ধের মান বের করা শিখছি, ব্যাসার্ধের ক্রম বের করা শিখছি না? খুব ভালো করে মনে রাখেন, ব্যাসার্ধের ক্রমটা আমি এখানে কাজে লাগাবো। স্যার, এই ব্যাসার্ধের ক্রমের উপরে ভিত্তি করে, একটা ক্রমের উপর ভিত্তি করে আমি এইটার ক্রম বের করব, এইটার ক্রম বের করব, এইটার ক্রম বের করব স্যার, শুধু একটার ক্রমের উপর ভিত্তি করে। কথা কি বুঝাইতে পারছি স্যার? খুব ভালো করে বুঝেন। আমি বলতেছি আয়নীকরণ শক্তি একটি পর্যায় ভিত্তিক ধর্ম। যে মৌলের ব্যাসার্ধের মান বেশি সে মৌলের আয়নীকরণ শক্তির মান কম। কথা কি বুঝছেন? যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে তার আয়নীকরণ শক্তির মান কি হবে স্যার? কম হবে। আর যে মৌলের ব্যাসার্ধের মান কম সে মৌলের আয়নীকরণ শক্তির মান বেশি। ব্যাসার্ধের সাথে তাহলে সম্পর্কটা কি হলো স্যার? উল্টা সম্পর্ক, মানে বিপরীত সম্পর্ক, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনাকে যদি নির্দিষ্ট কিছু মৌল দেয়া দেয়, খুব ভালো করে বুঝেন। যেমন ধরেন আপনাকে এখানে কিছু মৌল দেয়া দিল, যেমন ধরেন আপনাকে এখানে দিল বেরিলিয়াম, এখানে দিল ধরেন আপনার আর ধরেন এখানে দিল ধরেন আপনার সোডিয়াম, এখানে দিল ধরেন আপনার অ্যালুমিনিয়াম, এখানে দিল ধরেন আপনার পটাশিয়াম। কথা কি বুঝাইতে পারছি? আপনাকে প্রশ্ন করলো এদের আয়নীকরণ শক্তির মান নির্ণয় করো। এদের কিসের শক্তির মান বের করতে স্যার? আয়নীকরণ শক্তির মান নির্ণয় করো। খুব ভালো করে বুঝেন। আপনাকে এখানে যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটা কি করা হলো স্যার? আপনাকে বলছে যে বেশ কয়েকটা পরমাণু দেওয়া আছে, বেরিলিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম। কথা কি বুঝতে পারছেন? এগুলোর কি বের করতে বলছে আপনাকে? আয়নীকরণ শক্তির মান আপনাকে বের করতে বলছে। খুব ভালো করে বুঝেন। আপনাকে কিসের মান বের করতে বলছে? আয়নীকরণ শক্তির মান। আমি আপনাকে বলছি আয়নীকরণ শক্তির ক্রম যদি আপনাকে বের করতে বলে, আয়নীকরণ শক্তির মান না, সরি, আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করো। যদি আপনাকে যদি আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করতে বলে তাহলে আপনি প্রথমে ইলেকট্রন বিন্যাস করবেন। ইলেকট্রন বিন্যাস করার পরে তার ব্যাসার্ধের ক্রম বের করবেন। তার ব্যাসার্ধের ক্রম বের করে তারপরে এটাকে উল্টায় লিখে দিবেন, সেটাই আয়নীকরণ শক্তির ক্রম হয়ে যাবে। তো ব্যাসার্ধের ক্রম আমি আপনাকে বের করে শিখাইছি, একটু আগেই শিখাইলাম স্যার, পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্রম। তাহলে আমি প্রথমে স্যার এগুলো ইলেকট্রন বিন্যাস করবো স্যার। এই যে বেরিলিয়াম, বেরিলিয়াম কত স্যার? আমার 4। হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, হ্যাঁ এই বেরিলিয়াম হলো 4। সোডিয়াম কত স্যার? সোডিয়াম হলো আমার 11। পরে অ্যালুমিনিয়াম কত স্যার? অ্যালুমিনিয়াম হলো আমার 13। স্যার দেখেন, তারপরে আমার পটাশিয়াম, পটাশিয়াম কত স্যার? 19। আমি যদি করা শুরু করি 1s2 2s2, এটা যদি করি 1s2 2s2 2p6 3s1, এটা যদি আমি করি 1s2 2s2 2p6 3s2 3p1, এইটা যদি আমি করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s1। এই কথা কি বুঝাইতে পারছি স্যার? আপনার প্রথম কাজ যেটা হবে, প্রথম কাজ হবে ওইগুলো ইলেকট্রন বিন্যাস করা। আমি ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাস করার পরে আপনি ধরেন ক্রমটা নির্ণয় করবেন না। আপনার নিচে লেখার কথা নিচে বোর্ডটা হয়তো দেখা যায় না, আমি সাইডে লিখতেছি। তো প্রথমে আপনি যে কাজটা করবেন আকারের ক্রম নির্ণয় করবেন। স্যার কার ক্রম নির্ণয় করবেন স্যার? আকারের ক্রম নির্ণয় করবেন। আমি আপনাকে এখানে খুব সুন্দর করে বলে আসছি, আয়নীকরণ শক্তির ক্রম যদি আপনি বের করতে চান আপনাকে প্রথমে আকারের ক্রম বের করতে হবে। আকারের ক্রমের সাথে আয়নীকরণ শক্তির ক্রমের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন স্যার? উল্টা সম্পর্ক। উল্টা সম্পর্ক। কেমন সম্পর্ক স্যার? উল্টা বা ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ যার ব্যাসার্ধ বেশি তার আয়নীকরণ শক্তি কম, যার ব্যাসার্ধ কম তার আয়নীকরণ শক্তি বেশি। স্পষ্ট ভাষায় এই কথাটা আপনার বইয়েও লেখা আছে, দেখবেন স্যার। যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধের যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধের মান বেশি তার আয়নীকরণ শক্তির মান কম, আর যার ব্যাসার্ধের মান কম তার আয়নীকরণ শক্তির মান বেশি। কথা বুঝাতে পারছি? তাহলে আপনাকে যদি এখানে কয়েকটা মৌল দেওয়া ছিল, দিয়ে আপনাকে বলছিল আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করো। আপনাকে যদি আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করতে বলে তাহলে আপনি প্রথমে কোন কাজটা করবেন স্যার? ইলেকট্রন বিন্যাস করবেন। কি করবেন স্যার? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করার পরে আকারের ক্রম নির্ণয় করবেন, পরে আকারের ক্রম উল্টায় লিখে দিবেন, সেটাই হয়ে যাবে আয়নীকরণ শক্তির ক্রম। স্যার দেখেন, এখন আকারের ক্রম যদি লিখতে চাই তাহলে সবার বড় হলো আমার পটাশিয়াম। পটাশিয়ামের পরে কি স্যার? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কক্ষপথ কয়টা স্যার? না সরি, অ্যালুমিনিয়ামের কক্ষপথ 3টা, সোডিয়ামের কক্ষপথ 3টা, এর সর্বশক্তি স্তরে 1টা, এর সর্বশক্তি স্তরে কয়টা স্যার? 3টা। তাহলে সোডিয়াম হইব বড়, অবশ্যই সোডিয়াম বড়।
তারপরে কি স্যার অ্যালুমিনিয়াম, এখন সবার ছোট হয়ে যাবে হলো আপনার বেরিলিয়াম। কথা খুব ভালো করে বুঝেন, এটা হলো আকারের ক্রম স্যার। এখন আকারের ক্রম কিন্তু আমি আপনাকে একটু আগেই পড়ায় আসছি স্যার। এখন আকারের ক্রমের পরে আপনি লিখেন আয়নীকরণ শক্তির ক্রম, লিখেন আয়নীকরণ শক্তির ক্রম। স্যার এখানে এইগুলোর মধ্যে পারমাণবিক আকার সবচেয়ে কম কার স্যার? সবার শুরু হলো স্যার এই বেরিলিয়াম। আর এই আয়নীকরণ সরি আকারের ক্রমের মধ্যে সবার বড় হলো স্যার পটাশিয়াম। কথা কি বুঝছেন? তার মানে আমি একটা জিনিস জানি, আমি একটু আগে তোমাকে এই যে বলছিলাম যে যার আকার সবার ছোট, তার ব্যাসার্ধ, যার ব্যাসার্ধ সবার ছোট বা যার আকার সবার ছোট, তার আয়নীকরণ শক্তি কি হবে স্যার? সবচেয়ে বেশি হবে না স্যার? তাহলে তার আকার সবচেয়ে ছোট হলো স্যার বেরিলিয়ামের, তাহলে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি। বেরিলিয়াম, তো বেরিলিয়ামের পরে কি হবে স্যার? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে কি হবে? সোডিয়াম, সোডিয়ামের পরে কি হবে স্যার? পটাশিয়াম। ক্রমটা উল্টায় লিখে দিবেন, আকারের ক্রম বা ব্যাসার্ধের ক্রমকে উল্টায় লিখে দিলে আয়নীকরণ শক্তির ক্রম পাওয়া যায়, একদম ফিক্সড। এইভাবে আপনি বের করতে পারবেন। আপনাকে আলাদা করে নতুন কিছু শিক্ষারই দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? আপনাকে ধরেন বললো আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করো, তাহলে আপনি একদম ভালো করে মনে রাখবেন যে আয়নীকরণ শক্তি একটি পর্যায় ভিত্তিক ধর্ম, যে মৌলের ব্যাসার্ধের মান বেশি সে মৌলের আয়নীকরণ শক্তির মান কম, আর যে মৌলের ব্যাসার্ধের মান কম তার আয়নীকরণ শক্তির মান বেশি। কথা কি বুঝছেন? আয়নীকরণ শক্তি পারমাণবিক ব্যাসার্ধের সাথে একটা সম্পর্ক আছে। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার। এখন দেখেন, আমরা আয়নীকরণ শক্তির ক্রম পড়তেছি স্যার। আয়নীকরণ শক্তির ক্রম, এটার মধ্যে স্যার কয়েকটা মৌল আছে ব্যতিক্রম। আয়নীকরণ শক্তির মধ্যে অল্প কয়েকটা মৌল আছে ব্যতিক্রম, এগুলো একটু দেখে নেন। আমি একটু অফ ক্যামেরাতে আপনাদের জন্য লিখে রাখছি। আমি যদি অন ক্যামেরাতে এগুলো লিখতাম ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যেতেছে, ভিডিও দৈর্ঘ্য বড় হয়ে গেলে আবার প্রবলেম হয়। স্যার দেখেন এই জায়গাটার মধ্যে, স্যার আমরা সাধারণত কি পড়ছি স্যার? আয়নীকরণ শক্তির ক্রম বের করার জন্য আমি দেখবো প্রথমে আপনাকে বলছি আগে ব্যাসার্ধের ক্রম বের করবেন। কার ক্রম বের করবেন স্যার? ব্যাসার্ধের ক্রম। ব্যাসার্ধের ক্রম বের করে এটাকে উল্টায় লিখে দিবেন, উল্টায় লিখে দিলে সেটা আয়নীকরণ শক্তির ক্রম হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? কিন্তু এখানে অল্প কিছু আছে ব্যতিক্রম। কথা কি বুঝছেন? যে যেমন আপনি দেখায় দেখেন স্যার, হিসাব মতো আমি কিন্তু স্যার এখানে পর্যায় 2 আর পর্যায় 3, পর্যায় 2 এর কয়েকটা মৌল আমি লিখে রাখছি আর পর্যায় 3 এর কয়েকটা মৌল আমি লিখছি। কথা কি বুঝছেন? স্যার বলেন তো স্যার, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে স্যার কি হয় স্যার? আকার বৃদ্ধি পায় স্যার। আকার কি পায়? বৃদ্ধি পায়। আকার যদি বৃদ্ধি পায়, এখন আকারের বিপরীত যেহেতু আয়নীকরণ শক্তি, তাহলে আয়নীকরণ শক্তি হ্রাস পাইব। স্যার এইগুলোর মধ্যে সবার বড় আকার কার স্যার? এর স্যার। একই গ্রুপের যদি বাম থেকে ডান দিকে যাওয়া যায়, আকার আসতে কি হ্রাস পায়? সরি আমি ভুল বলছিলাম। আকার কি পাই স্যার? হ্রাস পাই স্যার। আকার যদি হ্রাস পাই তাহলে মধ্যে সবার বড় আকার হলো এর। তার মানে তাহলে এর হইব আকার সবচাইতে এর আকার হইব সবচেয়ে ছোট। কথা কি বুঝছেন? যদি একই পর্যায়ের বাম থেকে আপনি ডান দিকে যেতে চান, তাহলে আকার আস্তে আস্তে হ্রাস পায় না। তার মানে এর আকার হবে আপনার সবার বড়, আকার হবে এর বড় আকার। আর তাহলে এর আকার হবে সবার ছোট, বা ব্যাসার্ধ হবে এর হবে সবার ছোট। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই দিকে গেলে যদি আকার আপনার আস্তে আস্তে ছোট হয়, তাহলে আয়নীকরণ শক্তি তো তার উল্টা। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে আয়নীকরণ শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার কথা। একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাওয়ার কথা না স্যার? দেখেন, তাই লিথিয়ামের আয়নীকরণ শক্তি যাহা, তার থেকে বেরিলিয়ামের বেশি, খুব ভালো কথা। এখন বেরিলিয়াম থেকে স্যার বোরনের বেশি হওয়ার কথা না স্যার? এই জায়গাটা দেখতে ব্যতিক্রম স্যার। বেরিলিয়াম আর বোরনের মধ্যে স্যার আয়নীকরণ শক্তি হিসাব মতো স্যার কার বেশি হওয়ার কথা? বোরনের বেশি হওয়ার কথা, কিন্তু বোরনের বেশি হবে না স্যার, মানে বেরিলিয়ামের বেশি হবে। এই জায়গাটাতে একটু ব্যতিক্রম, আমি একটু মনে রাখবো। কথা কি বুঝতে পারছেন? আমার যে আগে যে থিওরিটা পড়ছিলাম স্যার, এদের দুজনের মধ্যে যদি আপনি ব্যাসার্ধের ক্রম বের করতেছেন, খুব ভালো করে বুঝেন স্যার, আমি একটু বুঝাই দিই আপনাকে। এই যে বেরিলিয়াম আর হলো বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম হলো 4, বোরন হলো 5। আপনি এদের যদি কি বের করেন স্যার, আকারের ক্রম যদি বের করেন 1s2 2s2, আর এটা যদি বের করেন 1s2 2s2 ও 2p1। কথা কি বুঝছেন? এদের মধ্যে যদি আপনি আকারের ক্রম বের করেন, তাকায় দেখেন তো স্যার, আকারের ক্রম যদি আপনি আকারের ক্রম বের করেন, এদের মধ্যে এর কক্ষপথ 2টা, এর কক্ষপথ 2টা, তাহলে আমাকে দেখতে হবে সর্বশেষ স্তরে ইলেকট্রন, এর আছে 3টা। কথা কি বুঝছেন? এর আছে 2টা, তার মানে আকার বড় হবে স্যার বেরিলিয়ামের। আর বোরনের আকার কি হবে স্যার? ছোট হবে। আকার যদি এর ছোট হয়, তাহলে আয়নীকরণ শক্তি হবে তার উল্টা। আয়নীকরণ শক্তি হবে উল্টা, তার মানে এর হইব বড়, এর হইব ছোট। তাহলে হিসাব মতো স্যার কার বড় হওয়ার কথা স্যার? বোরনের বড় হওয়ার কথা না স্যার? হিসাব মতো আমার যেই স্বাভাবিক যে থিওরি পড়ে আসছে, এখানে আর বোরনের বড় হওয়ার কথা না। কিন্তু স্যার এখানে বোরনের বড় হবে না, এটা হলো ব্যতিক্রম। এখানে স্যার বেরিলিয়ামেরই বড় হবে স্যার। এই যে আপনি শুধু ব্যতিক্রম মনে রাখেন। এটা কেন বড়, এটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি স্যার? খুব ভালো করে বুঝেন স্যার। এখানে আমি বলতেছি এই জায়গাটা হলো ব্যতিক্রম।
কথা কি বুঝছেন? যদি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাই, সব সময় স্যার আয়নীকরণ শক্তি কি বৃদ্ধি পাওয়ার কথা না? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাওয়ার কথা, বৃদ্ধি পাইতে কথা, সবগুলো বৃদ্ধি পাবে। যেহেতু আকার আস্তে আস্তে হ্রাস পায়, তাহলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাওয়ার কথা না? তাহলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাইতে সবগুলাই বৃদ্ধি পাচ্ছে। এই দেখেন লিথিয়াম থেকে বেরিলিয়াম বড়, শুধু এই জায়গাটার মধ্যে আমার ব্যতিক্রম হয়ে গেছে স্যার। এখানে হিসাব মতো বুরন বড় হওয়ার কথা ছিল, এখানে বেরিলিয়াম বড় হবে। কথা কি বুঝাইতে পারছি স্যার? এখন দেখেন বুরন থেকে আবার এ বড়, এটাও মিলছে। এখন নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে হয়ে গেছে আর একটা ব্যতিক্রম। কথা কি বুঝাইতে পারছি? নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে আর একটা ব্যতিক্রম। স্যার হিসাব মতো স্যার কে বড় হওয়ার কথা? স্যার হিসাব মতো বড় হওয়ার কথা ছিল অক্সিজেন। কথা কি বলছেন? আয়নীকরণ শক্তি অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে অক্সিজেন থেকে নাইট্রোজেনের বেশি হবে। কথা কি বুঝাইতে পারছি স্যার? ওকে, এখন দেখেন পরে আবার ফ্লুরিন থেকে আবার নিয়নের সবকিছু আবার ঠিকঠাক আছে। পর্যায়ে 2 এর মধ্যে বেরিলিয়াম বোরনের মধ্যে একটা ঝামেলা আছে, আর নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে আরেকটা ঝামেলা আছে। আর পর্যায়ে 3 এর মধ্যে আমার স্যার ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে একটা ঝামেলা আছে, ফসফরাস আর সালফারের মধ্যে একটা ঝামেলা আছে। এইগুলো শুধু আমার মনে রাখলেই আমি সব আয়নীকরণ শক্তি নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। এখন এই ব্যতিক্রমগুলো আবার আপনাদের বইয়ে দেওয়া নাই স্যার। কথা কি বুঝছেন? ব্যতিক্রমগুলো সম্পর্কে আপনার বইয়ে কিছু লেখা নাই, আমি আপনাদের সহজ এবং সুবিধার জন্য স্যার মানগুলো পর্যন্ত লিখে রাখছি স্যার। দেখেন লিথিয়ামের আয়নীকরণ শক্তি কি স্যার? 520। পরে এই বেরিলিয়ামের কত স্যার? 899, 899। পরে আবার বোরনের হয়ে গেছে স্যার কত স্যার? 801। এইখান থেকে সবগুলোই বেড়ে বেড়ে যাচ্ছে, শুধু ব্যতিক্রমটা হইতেছে আপনার এই যে এই জায়গায়, এবং ব্যতিক্রমটা হইতেছে হলো আপনার এই যে এই জায়গায় স্যার। এই 2 জায়গায় আমার ব্যতিক্রমটা হচ্ছে, বেরিলিয়াম বোরনের মধ্যে হচ্ছে আর নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে হচ্ছে। স্বাভাবিকভাবে যদি আপনাদেরকে আয়নীকরণ শক্তির ক্রম বের করতে বলে, আপনি প্রথমে ইলেকট্রন বিন্যাস করবেন, করে আকারের ক্রম বের করবেন, ইলেকট্রন বিন্যাস করে আকারের ক্রম বের করবেন, পরে আকারের ক্রমটা উল্টায় লিখে দিবেন, আয়নীকরণ শক্তির ক্রম হয়ে যাবে। শুধু এই 4টা জায়গায় আপনি কানগুলা দ্বারা করবেন। বেরিলিয়াম বোরনে একটু চিন্তা করবেন, হ্যাঁ একটু এই যে ব্যতিক্রম। কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেন আসে এই জায়গাটাতে একটু ব্যতিক্রম। এখন ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম আসে এই জায়গাটাতে একটু ব্যতিক্রম। ফসফরাস সালফার আসলে এই জায়গাটাতে আর একটু ব্যতিক্রম। আমি আপনাদের সহজে বোঝার জন্য সুবিধার জন্য মানগুলো পর্যন্ত লিখে দিচ্ছি, কিন্তু মানগুলো আপনাদের প্রয়োজন নেই, এগুলো ইন্টারমিডিয়েটে গেলে আপনাদের প্রয়োজন হবে। কিন্তু আপনারা যেন সহজে বুঝেন, সহজে বোঝার জন্য মানগুলো আমি একদম আইডেন্টিফাই করে লিখে দিচ্ছি অফ ক্যামেরাতে এগুলো। ঠিক আছে, তাহলে আয়নীকরণ শক্তির ক্রম আপনারা বের করতে পারবেন। আয়নীকরণ শক্তির ক্রম বের করার জন্য আমি আপনাকে থিওরিটা কি দিলাম, লজিকটা কি দিলাম। আপনি প্রথমে কি করবেন স্যার? আয়নীকরণ শক্তির ক্রম ইলেকট্রন বিন্যাস করবেন। ইলেকট্রন বিন্যাস করলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকারের ক্রম বের করবেন। পরে আকারের ক্রমটা উল্টায় লিখে দিবেন, এখানে আয়নীকরণ শক্তির ক্রম বের হয়ে যাবে। ওকে, এখন আমার যে পরের গুলা সব দেখেন, এর পরে যে দুইটা আছে, একটা হলো ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এই দুইটাও আগের গুলার মতোই। আমি একটু আপনাদেরকে ধরাই দিচ্ছি, আপনারা করবেন বাসায়, এগুলো কোনো কঠিন ইস্যু না স্যার। আমি একটু এগুলো মুছে দিচ্ছি তাইলে, হ্যাঁ যদি কেউ না উঠায় থাকেন একটু উঠায় নেন, আমি মুছে দিচ্ছি। ওকে, দেখেন এখন আমরা করবো ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি জিনিসটা কি আমাকে বুঝতে হবে। ইলেকট্রন আসক্তি হলো স্যার আয়নীকরণ শক্তির মতোই একটু আলাদা আর কি। 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে, আগেরটা ছিল কি স্যার অপসারণ করে বা ত্যাগ করে। এখানে 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় হলো আপনার ইলেকট্রন আসক্তি। আমরা এখন এটা পড়তেছি ইলেকট্রন আসক্তি। 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় হলো ইলেকট্রন আসক্তি। যেমন আপনি ধরেন 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে, এই যে গ্রহণ করছে, তাহলে কি বুঝতে পারছেন 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে, এইটা পরিণত হওয়ার জন্য, কথা কি বুঝাইতে পারছি? 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার জন্য যে পরিমাণ শক্তি তার থেকে নির্গত হইব, যে পরিমাণ শক্তি তার থেকে নির্গত হবে সেইটাকেই বলা হয় স্যার ইলেকট্রন আসক্তি। স্যার কথা কি বুঝতে পারছি স্যার? এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম আছে? খুব ভালো করে মনে রাখেন, 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি তার থেকে নির্গত হয় সেটাকে বলা হয় হলো আপনার ইলেকট্রন আসক্তি। আর এই ইলেকট্রন আসক্তির বেলায় আপনি ওই যে আমি একটা লেখা লিখে দিয়েছিলাম আয়নীকরণ শক্তির বেলায়, ওই লেখাটা এখানেও হবে। ইলেকট্রন আসক্তি একটি পর্যায় ভিত্তিক ধর্ম। ইলেকট্রন আসক্তি একটা পর্যায় ভিত্তিক ধর্ম। যে মোলের ব্যাসার্ধের মান বেশি তার ইলেকট্রন আসক্তির মান কম। কথা কি বুঝাইতে পারছি? যার ব্যাসার্ধের মান কম তার ইলেকট্রন আসক্তির মান বেশি, আর যার ব্যাসার্ধের মান বেশি তার আসক্তির মান কম, অর্থাৎ একটার একটার বিপরীত। তার মানে পারমাণবিক ব্যাসার্ধ ইলেকট্রন আসক্তিরও বিপরীত।
কথা কি বুঝাইতে পারছি? এখন আপনাকে কিছু মৌল দিয়া যদি বলা হয় ইলেকট্রন শক্তির ক্রম নির্ণয় করো, তাহলে আপনি প্রথমে কি করবেন? এক একটার মতো কাজ করবেন। আয়নীকরণ শক্তির ক্রম যেভাবে বের করছিলেন, ইলেকট্রন শক্তির ক্রম আপনি সেম ভাবে বের করবেন। কিছু মৌল যদি আপনাকে দেওয়া দেয়, সাপোজ ধরেন এখানে কিছু মৌল আপনাকে দেওয়া দিল, ধরেন এখানে মৌলগুলোর মধ্যে প্রথম যে মৌলটা আমি দিলাম, ধরেন যে আপনার এখানে দেওয়া আছে ফসফরাস, এখানে দেওয়া আছে ধরেন ক্লোরিন, এখানে দেওয়া আছে ধরেন অক্সিজেন, আর কি দেওয়া থাকতে পারে, ধরেন নাইট্রোজেন, এই তিনটাই দেওয়া আছে। ধরেন এদের ইলেকট্রন আসক্তির ক্রম নির্ণয় করো, এদের আসক্তির ক্রম নির্ণয় করো। কথা কি বুঝাতে পারছি? এদের আপনাকে আসক্তির ক্রম নির্ণয় করতে বলছে। এখানে সবার আগে আপনি ইলেকট্রন বিন্যাস করেন। যেমন ফসফরাস আছে হলো আপনার 15, করেন 1s2 2s2 2p6 3s2 3p3। পরে ক্লোরিন করেন, ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5 হয়ে গেল। পরে আপনি অক্সিজেন করেন, অক্সিজেন হলো 8, 8 করতে গেলে 1s2 2s2 2p6, সরি 8 তো এইখানে দিতে হবে আমার 4। তারপর নাইট্রোজেন, নাইট্রোজেন হলো আমার 7, 1s2 2s2 2p3। কথা কি বুঝাইতে পারছি? আপনাকে যদি ইলেকট্রন শক্তির ক্রম বের করতে বলে, এখানে ইলেকট্রন আসক্তিও হইলো আমার, এখানে ইলেকট্রন আসক্তিও আমার পারমাণবিক আকার বা ব্যাসার্ধের বিপরীত। মানে আপনাকে প্রথমে কিসের ক্রম বের করতে হবে স্যার? আকারের ক্রম বের করতে হবে। কার ক্রম বের করতে হবে? আকারের ক্রম। আকারের ক্রমকে উল্টায় সাজায় দিবেন, এইটাও স্যার আসক্তির ক্রম বের হয়ে যাব সেম। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন, এখন আমি প্রথমে আকারের ক্রম বের করবো স্যার। কার ক্রম বের করবো স্যার? আকারের ক্রম। আকারের ক্রম যদি বের করতে চাই, প্রথমে এখানে সবচেয়ে বড় কার হবে স্যার? এরো তিনটা, এর সর্বোচ্চ শক্তি স্তর বেশি, এর ছোট, তার মানে ফসফরাস হবে বড়। এদের মধ্যে কে বড় স্যার? ফসফরাস বড়। তারপরে কি স্যার? ক্লোরিন। ক্লোরিনের পরে কি স্যার? এর সর্বোচ্চ শক্তি স্তর 5টা, এর 6টা, তার মানে নাইট্রোজেন। নাইট্রোজেনের পরে হবে অক্সিজেন। এই হলো আসলে সিস্টেমটা। কথা কি বুঝতে পারছেন? আমার আকারের ক্রম বেরোলো। এখন আকারের ক্রমটাকে থেকে আমি ইলেকট্রন আসক্তির ক্রম বের করবো। দেখেন, এই যে ইলেকট্রন আসক্তির ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রমটা যদি বের করতে চাই, আমি আপনাকে বলছি ইলেকট্রন আসক্তির ক্রম বের করতে চাইলে আপনাকে কি করতে হবে স্যার? আকারের ক্রম বের করে এটাকে উল্টায় সাজায় দিতে হবে। ইলেকট্রন আসক্তির ক্রম বের করতে চাইলে আপনি আকারের ক্রম বের করবেন, এটাকে উল্টায় সাজায় দিবেন। কারণ এইখানেও ইলেকট্রন আসক্তি একটা পর্যায় ভিত্তিক ধর্ম। যার ব্যাসার্ধের মান বেশি তার আসক্তির মান কম, যার ব্যাসার্ধের মান বেশি তার আসক্তির মান কম, যার ব্যাসার্ধের মান কম তার আসক্তির মান বেশি। অর্থাৎ একটার বিপরীত বা ব্যস্তানুপাতিক। কথা কি বুঝছেন? তার মানে আপনাকে যদি কোনো জায়গায় ইলেকট্রন শক্তির ক্রম বের করতে বলে, আপনি প্রথমে কার ক্রম বের করবেন স্যার? আকারের ক্রম বের করবেন। আকারের ক্রম বের করে এটাকে উল্টায় সাজায় দিবেন, এটা ইলেকট্রন শক্তির ক্রম হয়ে যাবে। তার মানে এখানে সবচাইতে আকার ছোট ছিল হলো অক্সিজেন, তার মানে অক্সিজেনের হবে সবার বড়, অক্সিজেন, তারপরে হবে নাইট্রোজেন, তারপরে হবে ক্লোরিন, তারপরে হবে ফসফরাস। এই হলো বিষয়। এইভাবে আপনি ইলেকট্রন শক্তির ক্রমটা বের করে নিতে পারেন। এখন দেখেন স্যার, ইলেকট্রন শক্তির ক্রমের মধ্যে কি স্যার ব্যতিক্রম নাই স্যার? হ্যাঁ স্যার, ইলেকট্রন শক্তির মধ্যে শুধু একটা ব্যতিক্রম আছে। এখন ব্যতিক্রম কোনটা আপনি একটু দেখেন স্যার। এখানে ব্যতিক্রমটা হলো শুধু আপনার ফ্লুরিন ও ক্লোরিনের মধ্যে, এই দুইটা শুধু একটু ব্যতিক্রম। স্যার আমি যদি স্বাভাবিক ওয়াতে যদি করি, একটু তাকায় দেখেন তো স্যার, আমরা জানি প্রথমে আকারের ক্রম বের করবো, এটাকে উল্টায় লিখে দিব। উল্টায় লিখে দিলে এটা কি হবে স্যার? এটা হয়ে যাবে স্যার ইলেকট্রন শক্তির ক্রম। এইটা আমাকে মনে রাখতে হবে। ইলেকট্রন শক্তির ক্রম বের করতে গেলে আমার সিস্টেম কি? প্রথমে আকারের ক্রম বের করবো, আকারের ক্রমকে আমি উল্টায় লিখে দিব। উল্টায় লিখে দিলে আমার আসক্তির ক্রম বের হয়ে যাবে। এখন আমি বলতেছি এটার মধ্যে কি স্যার ব্যতিক্রম নাই? এটার মধ্যে শুধু একটা ব্যতিক্রম স্যার, ফ্লুরিন আর ক্লোরিন হলো ব্যতিক্রম। স্যার দেখেন স্যার, হিসাব মতো এদের মধ্যে স্যার আকারের ক্রম কার বড় হওয়ার কথা স্যার? আমি যদি আকারের ক্রম লিখতাম, আকারের ক্রম লিখলে এখানে হিসাব মতো ক্লোরিন বড় হওয়ার কথা ছিল ফ্লুরিন থেকে, কারণ ক্লোরিনের কক্ষপথ বেশি না স্যার। আকারের ক্রম লিখলে ক্লোরিনের আকারের ক্রম বেশি হওয়ার কথা ছিল। এখন যদি স্যার আকারের ক্রম হইতো আমার এইটা, ক্লোরিন বড় ফ্লুরিন হইতো ছোট, তাহলে এখন ইলেকট্রন শক্তির ক্রমটা কি হবে দেখো? ইলেকট্রন আসক্তির ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম হইলে স্যার এটা উল্টা, অবশ্যই উল্টা লিখতাম। তার মানে ফ্লুরিনের ইলেকট্রন শক্তি বেশি হওয়ার কথা ছিল ক্লোরিনের থেকে। এই জায়গাটাতে হবে আমার ব্যতিক্রম, এই জায়গাটা হলো আমার ভুল, এটা হলো ব্যতিক্রম। কথা কি বুঝছেন? আমার হিসাব মতো সাধারণ এবং স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্যার ফ্লুরিনের ইলেকট্রন শক্তির মান বেশি হওয়ার কথা ছিল ক্লোরিনের তুলনায়, কিন্তু এই জায়গাটা হলো আমার ব্যতিক্রম। স্যার কেন ব্যতিক্রম এটা আমি একটা ক্লাসে পড়াই দেবো। এখানে আপনার ক্লোরিনেরই বেশি হবে স্যার। কার থেকে স্যার? ফ্লুরিন থেকে। কথা কি বুঝছেন? এইটা হলো রাইট, এটা কেউ লিখবেন না। শুধু এই জায়গাটার মধ্যে হলো এটা ব্যতিক্রম, আর কোনো জায়গায় এই ব্যতিক্রম নেই। ইলেকট্রন শক্তির মধ্যে এই একটা জায়গায় শুধু ব্যতিক্রম, ক্লোরিন আর ফ্লুরিন আসলে একটু কানগুলা দাঁড় করবেন, বাকি সবগুলো স্বাভাবিক নিয়মে আপনি করে 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 তারপর যাবেন।
এখন আপনাকে এই কয়েকটা মৌল দিয়ে বললো, এগুলা দিয়ে আপনি ইলেকট্রন শক্তির ক্রম নির্ণয় করো। আপনি সর্বপ্রথম কি করবেন স্যার? ইলেকট্রন বিন্যাস করবেন, করে আকারের ক্রমটা বের করবেন। আমি কিন্তু আকারের ক্রমটা আপনাকে অনেকক্ষণ টাইম নিয়ে খুব সুন্দর করে বুঝাইছি স্যার। আকারের ক্রমের উপরে কিন্তু বাকি ক্রমগুলো নির্ভর করতেছে স্যার। কথা কি বুঝাইতে পারছি? আপনি প্রথমে আকারের ক্রমটা বের করবেন, আকারের ক্রমটা উল্টায় লিখে দিবেন, এটা হয়ে যাবে ইলেকট্রন শক্তির ক্রম। কথা কি বুঝতে পারছি? এখন ইলেকট্রন শক্তির ক্রমের মধ্যে যদি ক্লোরিন আর ফ্লুরিন আসে, তাহলে হিসাব মতো আমার ফ্লুরিনের ইলেকট্রন শক্তি বেশি হওয়ার কথা। মানে যে আমার যে নিয়মটা দিয়ে আমি পড়ছি ওইটা দিয়ে ফ্লুরিনের বেশি হওয়ার কথা। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু ফ্লুরিনের বেশি হবে না, ক্লোরিনের বেশি হবে। এই এতটুকু জায়গায় শুধু গেলে ব্যতিক্রমটা আমি একটু মাথায় রাখবো স্যার। কারো কোনো সমস্যা আছে এতটুকু জায়গায়? এখন দেখেন, আমরা এখন যেটা পড়বো সেটা হলো তড়িৎ ঋণাত্মকতা স্যার। ঠিক আছে, আমরা এখন সর্বশেষ যেটা পড়বো তড়িৎ ঋণাত্মকতা স্যার। আমি একটু তাড়াতাড়ি স্পিডে পড়াচ্ছি, কারণ হইলো গিয়ে আপনার ক্লাসটা অনেকটা লং হয়ে যেতেছে তো, কিন্তু স্পিডে পড়ালেও কিন্তু সবটা খুব ভালো করে বুঝাই দিয়েছে। কথা কি বুঝতেছেন? এখন তাকায় দেখেন স্যার, আমরা এখন পড়বো তড়িৎ ঋণাত্মকতা, মানে সর্বশেষ পর্যায়বৃত্ত ধর্ম যেটা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ কথা, এখন তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা আপনি দেখেন, এই জায়গায় সংজ্ঞা কিন্তু সবগুলো বইয়ের মধ্যে আছে, আমি আপনাকে বুঝাই দিতেছি। আপনি আমার কথা থেকেও যদি লিখে নিতে পারেন, খাতায় লিখে নেন, লিখে মুখস্থ করে ফেলেন, অথবা আপনারা দেখেন আপনাদের বইয়ের মধ্যে সংখ্যাগুলো কিন্তু লিখে আছে। এবং তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা স্যার কেমন স্যার দেখেন, দুইটা পরমাণু যদি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, দুইটা পরমাণু যদি কিভাবে আবদ্ধ হয় স্যার? সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তাহলে একটা পরমাণু তাদের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে প্রত্যেকে নিজের দিকে আকর্ষণ করে, যেই বলে আকর্ষণ করে এটাকে বলা হইলো আপনার তড়িৎ ঋণাত্মকতা। এই আকর্ষণ বলটাকে কি বলা হয় স্যার? তড়িৎ ঋণাত্মকতা। তার সংজ্ঞাটা যদি আমি আপনাকে বুঝাই দিই, যেমন ধরেন দুইটা পরমাণু যদি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, যেমন ধরেন কথার কথা, এই যে একটা হাইড্রোজেন, ঠিক আছে, এই হাইড্রোজেনের সাথে ধরেন আপনি আরেকটা হাইড্রোজেন। কথা কি বুঝছেন? যারা ক্লাস 9-এ আছো, সবাই মাত্র চতুর্থ অধ্যায় পড়তেছো, পঞ্চম অধ্যায় পড়ো নাই, তারা কিন্তু এই সংখ্যাটা একটু কম বুঝবা। কথা কি বুঝতে পারছেন? কারণ সমযোজী বন্ধন যেটা, এটা হলো পঞ্চম অধ্যায়ের পড়া। পঞ্চম অধ্যায় পড়ার আগে এটা একটু কম বোঝা যাবে, তবে তোমরা যদি না বুঝো তবে চাপ নিও না, পঞ্চম অধ্যায় পড়ার পরে এটা সংজ্ঞা তুমি এমনি বুঝে যাবা। আমি বুঝাই দিচ্ছি, একটু দেখো। দুইটা পরমাণু যদি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তাদের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন গুলা থাকে, এই ইলেকট্রন গুলাকে এই পরমাণু তার নিজের দিকে টানে, আর এই পরমাণু তার নিজের দিকে টানে। কথা কি বুঝতে পারছেন? মানে দুইজনেই ইলেকট্রন গুলাকে আকর্ষণ করে। কথা কি বুঝতে পারছেন? এই আকর্ষণ বলকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। সংজ্ঞার মধ্যে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে যদি দুইটা পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, যদি দুইটা পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তাহলে ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে পরমাণুগুলো তাদের নিজেদের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। খুব ভালো করে বুঝাইতে পারছি? এখন তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমি মনে রাখবো স্যার, এই যে স্যার প্রথমে একটা লাইন পড়ে আসছিলাম না, এই লাইনটা আমি আবার মনে রাখবো স্যার। তড়িৎ ঋণাত্মকতা একটা পর্যায় ভিত্তিক ধর্ম। যে মৌলের ব্যাসার্ধের মান বেশি তার তড়িৎ ঋণাত্মকতার মান কম, আর যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার ব্যাসার্ধের মান কম। কথা কি বুঝছেন? সিম্বলে ফেললাম নাকি? যে মৌলের ব্যাসার্ধের মান বেশি তার তড়িৎ ঋণাত্মকতার মান কম, যার ব্যাসার্ধের মান কম তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা এবং পারমাণবিক ব্যাসার্ধ একটা আরেকটার বিপরীত বা ব্যস্তানুপাতিক, মানে উল্টো। কথা কি বুঝতেছেন? এইখানেও একই অবস্থা হবে। আপনাকে যদি কয়েকটা মৌল দেয়, দিয়ে যদি বলে যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম নির্ণয় করো, তাহলে আপনি করবেন কি? প্রথমে ইলেকট্রন বিন্যাস করবেন, ব্যাসার্ধের ক্রম নির্ণয় করবেন, এটাকে উল্টায় লিখে দিবেন, তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্রম হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? যেমন আমি যদি আপনাকে যদি সাপোজ একটা উদাহরণ দিয়ে যদি করাই দিয়ে দিই, যেমন দেখেন ফসফরাস, এখানে হলো ধরেন আপনার কার্বন, এখানে দেওয়া আছে ধরেন আপনার সালফার, এখানে ধরেন দেওয়া আছে হলো আপনার নাইট্রোজেন। কথার কথা এগুলা দিয়ে বললো যে এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম নির্ণয় করো, তড়িৎ ঋণাত্মকতার ক্রম নির্ণয় করো, ক্রম নির্ণয় করো। এই যে এইটা আপনাকে বললো স্যার। কথা কি বুঝাইতে পারছি? এখন এই জায়গার মধ্যে আপনি প্রথমে কি করবেন স্যার? ইলেকট্রন বিন্যাস করবেন। এই যে আপনার আছে ফসফরাস, কথা কি বুঝছেন? কার্বন হলো 6, কার্বন হলো 6, এরপরে সালফার আছে হলো আপনার 16, কথা কি বুঝছেন? এরপর নাইট্রোজেন আছে হলো যেটা আপনার 7। আর আপনি যদি করেন 1s2 2s2 2p6 3s2 3p3, প্রথম ইলেকট্রন বিন্যাস করতে হবে আপনাকে 1s2 2s2 2p2, এখানে আপনি করেন 1s2 2s2 2p6 3s2 3p4, এটা যদি করেন 1s2 2s2 সরি 2p3। কথা কি বুঝতে পারছেন? এই যে প্রথমে আপনি ইলেকট্রন বিন্যাস করবেন, করার পরে আপনি আকারের ক্রম বের করবেন। লিখেন আকারের ক্রম, আকারের ক্রম। আকারের ক্রম লিখতে গেলে আপনি সর্বপ্রথম দেখবেন কার এর শক্তি স্তর 3টা, এরও 3টা।
তিনটা শক্তি স্তর হলে এর সর্বোচ্চ শক্তি স্তরে কটা আছে স্যার? 5টা। এর সর্বোচ্চ শক্তি স্তরে কটা আছে? 6টা। তার মানে এদের মধ্যে বড় হলো স্যার ফসফরাস। কথা কি বুঝাইতে পারছি? আর ফসফরাসের পরে হলো সালফার। কথা কি বুঝছেন? ওকে। এখন এখন দেখেন এর কক্ষপথ দুইটা, এর কক্ষপথ দুইটা, এর সর্বোচ্চ শক্তি স্তর হলো 5টা, এর সর্বোচ্চ শক্তি স্তর হলো 4টা। কথা কি বুঝতে পারছেন স্যার? তাহলে কে বড় স্যার? কার্বন বড়। কার্বন সবার ছোট গেছে নাইট্রোজেন। কথা কি বুঝতে পারছেন? এই যে এইটা হলো আকারের ক্রম। এখন আকারের ক্রম লিখে আপনি তড়িৎ ঋণাত্মকতার ক্রম লিখবেন। তড়িৎ ঋণাত্মকতার ক্রম এটা উল্টায় লিখে দিবেন স্যার। কথা কি বুঝতে পারছি? যে মোলের ব্যাসার্ধের মান সবচেয়ে কম তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এখানে ব্যাসার্ধ সবচেয়ে কম হলো নাইট্রোজেনের, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তো উল্টায় লিখে দেন কার্বন, সালফার, ফসফরাস। কথা কি বুঝতেছেন? এই হলো বিষয়। কথা কি বুঝছেন? এতটুকু জায়গায় কারো কোনো সমস্যা আছে? এই যে বিষয়গুলা স্যার দেখেন, এখন তাহলে পর্যায়বৃত্ত ধর্মগুলো খুব ভালো করে বুঝিয়ে দিলাম। আপনারা আমার কাজটা খুব ভালো করে করেন, এমনকি আপনি আপনার বইটাও খুব ভালো করে পড়েন। তারপরে আপনার যেই এই প্রশ্ন ব্যাংকটা আছে, যে বোর্ড কোশ্চেন গুলো আপনার আছে, আপনি সবগুলো বোর্ড কোশ্চেন একে একে দেখেন। গ এবং ঘতে বেশিরভাগ প্রশ্ন আপনি পাবেন আকারের ক্রম নির্ণয় করো, আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করো, তড়িৎ ঋণাত্মকতার ক্রম নির্ণয় করো। এখন ধরেন কথার কথা, পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় আসলে আপনি কিভাবে লিখবেন আমি আপনাকে একটু বুঝাই বলে দিতেছি। কথা কি বুঝতেছেন? স্যার আমি আবারও একটা কথা বলি, যদি আপনার কেমিস্ট্রিতে অধ্যায় 3, 4, 5 এই তিনটা অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে, তাহলে আপনাকে ব্যাখ্যা দেওয়া কিন্তু মাস্ট বি, একদম দিতেই হবে ব্যাখ্যা। 100%। ব্যাখ্যা না দিলে আপনি ফুল মার্কস তো কোনোই পাবেন না। তো প্রশ্ন গুছায় লিখার একটা হিসাব নিকাশ আছে। যেমন ধরেন কথার কথা, আপনাকে যদি এই পরমাণুগুলা দিয়ে যদি বলা হয় যে আপনাকে এক্স ওয়াই জেড বললো যে এই পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম নির্ণয় করো। কথা কি বুঝতে পারছেন? আপনাকে ধরেন বললো যে এক্স ওয়াই জেড এই মৌলগুলোর কিসের ক্রম নির্ণয় করো, তো ধরেন আপনাকে বললো যে আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করো। ধরেন এটা হলো প্রশ্ন, আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করো, ধরেন যেটা আপনার ঘ নাম্বারে আসছে। কথা কি বুঝতেছেন? তখন আপনি ঘ নাম্বার দিয়ে আনসার স্টার্ট দিবেন। তো প্রথমে আপনি লিখবেন উদ্দীপকের মৌলগুলো হলো এক্স ওয়াই জেড। কথা কি বুঝতে পারছেন? এই মৌলগুলো হলো আপনার এক্স ওয়াই জেড। এইগুলো কিন্তু আপনার উদ্দীপকে কিন্তু আবার হিন্স দেওয়া থাকবে। কথা কি বুঝছেন? আপনি লিখবেন যে উদ্দীপকের এক্স মৌলটা হলো এটা, ওয়াই মৌলটা হলো এটা, জেড মৌলটা হলো এটা। কথা কি বুঝতেছেন? যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে এত এত এত। কথা কি বুঝতেছেন? আপনি প্রথমে স্টার্টিং দিয়ে কিভাবে লিখবেন, আপনাকে ধরেন এক্স ওয়াই জেড মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করো। কথা কি বুঝতেছেন? আপনাকে এখানে বললো যে আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করো, তখন আপনি প্রথমে লিখবেন উদ্দীপকের এক্স ওয়াই জেড মৌলগুলো হলো এটা এটা এটা। কথা কি বুঝছেন? এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে এত এত এত, এদের আয়নীকরণ শক্তির ক্রম নিম্নরূপ। এটা করার পরে আপনি সর্বপ্রথম মৌলগুলো নাম লিখে ইলেকট্রন বিন্যাস করবেন। কথা কি বুঝতে? ইলেকট্রন বিন্যাস করার পরে আকারের ক্রম লিখে এটাকে উল্টায় লিখে দিয়ে আয়নীকরণ শক্তির ক্রম নির্ণয় করবেন। এখানে আপনি আকারের ক্রম যদি দেখা দেন দেখা দিতে পারেন, না দেখা দিলেও না দেখা দিতে পারেন। আপনি যদি চিন্তা করেন স্যার আমি আয়নীকরণ শক্তির ক্রম বের করার জন্য প্রথমে ইলেকট্রন বিন্যাস করবো, করার পরে আকারের ক্রমটা দেখায় তারপরে আমি নিচে আয়নীকরণ শক্তির ক্রম লিখবো, এইভাবে আগে আগে আকারের ক্রমটা লিখে তারপরে আয়নীকরণ শক্তির ক্রমটা লিখবেন। ওইটাও আপনি লিখতে পারেন। লিখার পরে তারপরে আপনি একটু ব্যাখ্যা দিবেন। কি ব্যাখ্যা দিবেন? ওই জায়গায় আপনি ব্যাখ্যা দিবেন, যেহেতু আপনাকে আয়নীকরণ শক্তি বের করতে বলছে, তাহলে আয়নীকরণ শক্তির ব্যাখ্যাটা দিবেন। প্রথমে আপনি আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা লিখবেন। এক মোল গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। কথা কি বুঝাতে পারছি? এটা একটা মানে পর্যায়ভিত্তিক ধর্ম। যে মোলের ব্যাসার্ধের মান বেশি হয় তার আয়নীকরণ শক্তির মান কম হয়, যারটা কম হয় যারটা বেশি হয়। ব্যাখ্যা টাক্কা দিয়ে আপনি লিখবেন যে উপরের মৌলগুলোর মধ্যে দেখা যায় যে তার আয়নীকরণ শক্তি, তার ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি, তাহলে তার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম হবে। ব্যাখ্যা টাক্কা দিয়ে আপনি শেষ করে দিবেন। কথা কি বুঝাইতে পারছি? তার মানে আমার মূল কথা হলো প্রথমে যে মৌলগুলো দেওয়া আছে একটু পরিচয় দিবেন, পরিচয় দেওয়ার পরে ইলেকট্রন বিন্যাস করবেন, করার পরে আপনি ক্রমটা নির্ণয় করবেন, ক্রমটা নির্ণয় করে তারপরে আপনি ক্রমটা যেভাবে নির্ণয় করছেন এভাবে ব্যাখ্যা দিয়ে শেষ করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? ক্লাসটা খুব ভালো করে করেন। আমি আশা করি কোনো সমস্যা হবে না। আমার পরবর্তীতে এই অধ্যায়ের যেই পরবর্তী টপিক আছে সেই টপিকের উপরে আমি ক্লাস দিব। আর আপনারা যদি নির্দিষ্ট কোনো অধ্যায়ের ক্লাস চান আমাদের কমেন্ট সেকশনে জানাই দেবেন ইনশাল্লাহ। আর আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে আপনাদের মতামত জানাই দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।